নমস্কার, আমাদের আরো একটি বিশেষ আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে আমরা এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আমাদের প্রতি রাতের এই ভাবনাগুলোতে আমরা যে কথাটি নিয়মিতভাবে বলার চেষ্টা করি যে আমরা আসলে সেতু পারাপার করি, এপার থেকে ওপারে যাই। আপনারা যারা ওপারে আছেন আপনারা অনেকেই এপারেও আসেন, আর এই পারাপারের মধ্য দিয়ে আমরা সম্পর্ক স্থাপন করি। আমাদের এই রাজ্যে এমন অনেক কৃতীরা রয়েছেন যারা তাঁদের মতো করে নানা সময়ে নানাভাবে আমাদের ভাবনা চিন্তাগুলোকে নাড়তে সাহায্য করেছেন। তারা বারবার তাদের বোধের জায়গা থেকে, দীপ্তির জায়গা থেকে আমাদের বলেছেন আলোর পথ এটাও। তারা নানা সময়ে নানাভাবে তর্কে জড়িয়েছেন, বিতর্কে জড়িয়েছেন, তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে, চর্চা হয়েছে, পত্র পত্রিকা এবং বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে তারা নিয়মিতভাবে চর্চিত হয়েছেন। দিনের শেষে তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা এবং তাদের চিন্তনের কাছে আমরা সবাই মিলে বারবার গিয়ে বলেছি আমরাও শিখতে চাই। আমাদের স্টুডিওতে আজ রাজ্যের এমন এক কৃতি সন্তান যিনি নানাভাবে চর্চিত, নানাভাবে বিতর্কিত এবং নানাভাবে আলোচিত, তবে প্রধানত তিনি সকলের কাছেই এক পণ্ডিত হিসেবে পরিচিত। আমাদের আজকের অতিথি ডক্টর অশোক সিনহা মহাশয়, প্রথমে আপনাকে স্বাগত জানাই। শুরুতে আমরা আজকের এই সাক্ষাৎকারটি প্রথমেই বলে রাখতে চাই যে রাজনীতির কচকচানির প্রশ্ন সেই অর্থে করব না, কিন্তু একদম শুরুতে যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই মহাশয়, সারা পৃথিবী এক অশোককে চেনে, তিনি সম্রাট অশোক। আপনি জীবনের এতগুলো সিঁড়ি পেরিয়ে যখন এই জায়গাতে এসছেন, জীবনের নানা প্রাপ্তি অপ্রাপ্তির ঝুলি আপনার কাছে, নিজের জীবনকে যখন ফিরে দেখেন এবং যখন মনে হয় যে আপনার নিজের নাম অশোক, তখন কি মনে হয়, কেমন লাগে? প্রথমে বলি, কথা বলতে গিয়ে পাণ্ডিত্য না হয়ে যায় ব্যাপারটা। পাণ্ডিত্যের ব্যাপার বটে এবং নাও বটে। কেউ আসলে নিজের নাম নিয়ে চিন্তা করে না, বেশিরভাগ মানুষ। নাম একটা আছে, বাবা নাম দিয়েছে, চলছে, স্কুলের নাম, নামের বানানটা শুদ্ধ থাকলেই হলো, এটুকুই নামের দাম থাকে। কিন্তু সামটাইমস যদি কেউ দেখে, নামের দুটো অংশ থাকে। একটা হলো এভরিডে সবাই তোমার সামনে এই শব্দটা উচ্চারণ করছে, ইট গেটস ইমপ্রিন্টেড ইন ইউর মাইন্ড। তখন যদি সেটার অর্থটা বুঝি, তখন সেই অর্থটা ইমপ্রিন্ট হয়। যদি অর্থটা না বুঝি, জাস্ট একটা সাউন্ড। অশোক মানে অনেক কিছু করা যায়, এটা একটা সাইডে আমি বললাম, সেটাই ডেসক্রাইব করছি। অশোক মানে যার শোক নেই, and there is only one entity officially, God, যার শোক নেই, বাকি সবার সুখ দুঃখ আছে। আর তুমি যদি বোঝো যে তোমার নামটার অর্থ এই, then you try to become one, because সবাই প্রত্যেক দিন এই নামে ডাকছে। সেকেন্ড, যেটা সম্রাট অশোকের কথা, এটা যদি এই নামটার সঙ্গে যদি হিস্ট্রি জড়িত থাকে, তখন ডেফিনেটলি ইট গিভস মোর এনলাইটেনমেন্ট টু দ্যাট নেম। কিন্তু তাই বলে সম্রাট অশোকের মতো হওয়া কল্পনা করিনি কোনোদিন, অশোক হওয়ার চেষ্টা করেছি। সেই অশোকটা কেমন, মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনার নিজের এই অশোকটাকে আপনি কিভাবে দেখেন আর কি, ওইটা যদি একটু বলেন, এক দু লাইনে বলুন। কিছুটা সব কিছু থেকে ডুবেও, জলে ডুবেও না ভেজার ব্যাপারটা, যাতে আমাকে টাচ না করে কিছু। আই ডোন্ট অ্যালাউ এনিথিং টু টাচ মি। আপনার এই যে একটা অদ্ভুত মানে বর্ণিল জীবন, এবং আমি যদি বলি যে রামধনু রং জীবন আপনার, মানে আমরা যেটা বাইরে থেকে বা ওপর থেকে দেখা যায়, সেখানে ডক্টর অশোক সিনহারও তো একটি শৈশব আছে এবং তিনিও তো তার মতো করে বড় হয়েছেন, তিনিও তার মতো করে ছেলেবেলা কাটিয়েছেন। আমরা আপনার পুরো শৈশবের কথা চট করে এই ছোট্ট একটা সময়কালে শুনতে পারবো না বা ধরাও যাবে না, সম্ভব নয়। সেই ছবি, সেই ভিডিওগুলো আমরা দেখাতে পারবো না। কিন্তু আপনার কথার মাধ্যমে আমি যদি আপনার শৈশবের 1, 2, 3 করে তিনটি মনে পড়ে, নিয়মিতভাবে মনে পড়ে, আপনাকে বারবার ভাবায়, আমি একটু স্মৃতি মেদুরতার সাক্ষাৎকার যদি বলেন বা অনুমতি করেন, সেটাই চাইছি আপনার কাছ থেকে আজকে, যে আপনার শৈশবের তিনটি প্রধান ঘটনা যদি আপনাকে 1, 2, 3 করে সিরিয়ালি লিখতে দেওয়া হয় বা বলতে বলা হয়, আপনি শৈশবের কোন ঘটনাগুলো মনে করবেন? বাবা তো সরকারি চাকরি করতেন, ট্রান্সফারেবল জব, কখনো কমলপুর, কখনো ধর্মনগর, কখনো
খোয়াই, কৈলাসহর, এই সমস্ত জায়গায় ট্রান্সফার হতেন। সো এক একটা জায়গায় এক এক রকম লাগতো। যেমন কৈলাসহর যখন প্রথম গেলাম, আমাদের বাড়ি কৈলাসহর, তবু আমরা যখন প্রথম গেলাম ঠাকুরদা অসুস্থ ছিলেন, যার জন্য বাবা বাই চয়েস ছোটখাটো একটা পোস্টে এখানে গেলেন। তো তখন আমি একবার হারিয়ে গেছিলাম। দ্যাট ইজ হোয়াট আই রিমেম্বার। ওই সময় আমি ক্লাস 2 বা 1-এ, হোলি ছিল। আচ্ছা, হোলির সময় মা বেরোলেন হোলি খেলতে। কিছুক্ষণ পরে মাকে আর চেনা যায় না, সব মা মাসি এক এক চেহারা, কিছু কাজ মানে সবার এত রং মুখে চেনা যায় না। একটা গ্রুপ ছিল, আমিও গ্রুপের পেছনে পেছনে। উদ্দেশ্যটা কি, যে বাড়িতেই ঢুকে কিছু না কিছু খাওয়ায়। তো আমিও তাদের সঙ্গে চলতেই থাকলাম। হঠাৎ দেখলাম লাস্ট যিনি ভদ্রমহিলা ছিলেন তিনি একটা বাড়িতে ঢুকে গেলেন, আমি রাস্তায় একা। অ্যান্ড আই ডিড নট নো দ্য প্লেস। স্টিল ইউ রিমেম্বার দ্যাট আই ইনসিডেন্ট? রিমেম্বার। আমি হারিয়ে গেলাম। তারপরে হাঁটতে মনে পড়লো নদীর ধারে একটা বাঁধ ছিল। একটা বাঁধ খুঁজে পেলাম, সেই বাঁধে গেলাম কিছু দূর, গিয়ে দেখি বাঁধটা আর নেই। আরে, তারপর আবার ফিরে হাঁটতে শুরু করলাম। হাঁটতে খোলা মাঠ দেখলাম। মাঠ দেখে বললাম, হ্যাঁ, আমার বাড়ির কাছে তো মাঠ আছে। কি জ্ঞানী লোক ছিলাম, মাঠ সেখানে থাকে, ধান ক্ষেত আছে। সেই ধান ক্ষেতের কাছে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম, বললো তোমার কোন গ্রামের? গ্রামের নাম জানি না। নাম কি? নাম বললাম, আচ্ছা সিনা, তাহলে তোমাদের লোক এইদিকে থাকে, এদিকে যাও, রাস্তা দেখিয়ে দিল। গ্রামের মাঝখানে ছোট রাস্তা। আমি হাঁটতে শুরু করলাম। হাঁটতে একটা গ্রামে ঢুকে হঠাৎ একটা পরিচিত মুখ দেখলাম। আমার মাসির বাড়ি ছিল ওইখানে, এবং সবার জানতে আমি মাসির বাড়িতে উঠে গেলাম। আই ডিড নট টেল এনিবডি, মাকে তো বলিনি, মা পড়তো। আমি এমন ভাব দেখালাম যে আমি ইচ্ছে করেই মাসির বাড়ি বেড়াতে গেছি। দ্যাট ওয়াজ ইন প্রবাবলি 61-62 এরকম সময়। কত আগের কথা! এটা মনে আছে। কৈলাসহরের খোয়াইট সিনটা একটু পরে, কিন্তু এটা পলিটিক্যাল সিন। মুখ্যমন্ত্রী এসেছিলেন শচীন সিং কল্যাণপুরে, স্কুলের মাঠে মিটিং টিটিং করলেন। কোন সাল মানে আনুমানিক? 65-66। আচ্ছা, তখন আমি গেছিলাম অন্য কারণে, আমাদের বাড়িতে মাংস খাওয়া হতো না। এইসব ইয়েতে গেলে বাবার সঙ্গে বসতে গিয়ে মাংস খাওয়া যেত। এটা একটা লোভ ছিল, সেই লোভে। আর আমি বাড়ির সবচেয়ে ছোট, আমি গাড়িতে বসলে বাবা মানা করতেন। আমি গাড়িতে পেছনে বসে দিকে চলে গেলাম। শচীন সিং হঠাৎ আমাদের দেখলেন মিটিং এর পরে। এটাকে চল আমার সঙ্গে। সবুজ রঙের একটা ভ্যান গাড়ি ছিল শচীন সিং, এনক্লোজড ভ্যান। সেই ভ্যানের সামনের সিটে আমাকে নিয়ে বসলে। চুরুট খান, কি বিপজ্জনক অবস্থা, চুরুট খাচ্ছেন, আমি এখানে দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা। সেই গাড়ি সন্ধ্যার সময় জঙ্গলের রাস্তা অনেক দূর গিয়ে একটা চা বাগানের নিচে, আমার এখনো মনে আছে, একটা ঘর বলা ঠিক না, জাস্ট ঢাকনা দেওয়া, ওটাতে মাথা নিয়ে ঢুকতে হয়। ঢুকলে একটা কুপি জ্বালানো, সেখানে মাটিতে চাদর পেতে একজন ভেরি ওল্ড ম্যান, অসুস্থ, শুয়ে আছে। শচীন সিং মুখ্যমন্ত্রী গিয়ে তার পায়ের কাছে বসে হাত রেখে বললেন, দাদা শরীর কেমন? সেই দাদা প্রচন্ড রাগ করলেন, তোর তো সময় হয় না, তুই তো ব্যস্ত থাকস, তুই তো আয়স না, বকাবকি। আবার দাদা জানেন তো এখন তো কাজ বেশি, সময় পাই না। And it got imprinted in my this thing, কারণ তার 1 ঘন্টা আগে আমি দেখেছি এই লোকটাকে কিভাবে সবাই গিয়ে ইউলাইজ করছে, সব অফিসাররা গিয়ে এরকম করছে। সাচ এ বিগ ম্যান, একটা পুয়ারেস্ট অফ পুয়ার লেবারার, চা বাগানের শ্রমিকের পায়ে হাত দিয়ে, কি সুন্দর! it got imprinted. আমি বুঝলাম যে this is how a leader should be. This is how a leader should be. একদম মাটির। আর শচীন সিং তো ফ্রিডম ফাইটার ছিলেন, এবং ক্ষমতায় থাকলে অনেক কিছু গন্ডগোল হয় পরে, বাট বেসিক্যালি ইনসাইড হি ওয়াজ লাইক দিস, অ্যান্ড দ্যাট গট ইমপ্রিন্টেড। খোয়াইয়ের এই ঘটনাটা আমি কোনোদিন ভুলি না। এটা আর কিছু এমন মনে আছে? খুব সুন্দর দুটো গল্প বলেন, মানে খুব সুন্দর, মানে ভেরি ভেরি, মানে একেবারে কবিতার মতো। আমি অঙ্কে 98 পেয়েছিলাম 200-তে। এটা কোন অঙ্কে? সেটা 10-এ, তখন 11th স্ট্যান্ডার্ডে ছিল, হায়ার সেকেন্ডারি। তা আমি খোয়াই থেকে বদলিয়ে আসার পরে সরকারি কর্মচারী, সুতরাং উমাকান্তে ভর্তি হবে। বাবা আমার মার্কশিট দেখে, এটা নিয়ে যাবো, হি ওয়াজ ভেরি অ্যাশেমড। গেলাম, উমাকান্তের হেডমাস্টার মশাই দেখে বললেন, আমাদের এখানে ছেলেরা 100-তে 98 পায়,
বাবা আমাকে বললেন, তুই অঙ্ক ছাড়বি, অঙ্ক টাচ করবি না। and I quit maths, thank God। সেই অ্যাসাইনমেন্টে অঙ্ক পরীক্ষা দিইনি, আমি অ্যাবসেন্ট ছিলাম এত কম মার্কস পাওয়ার জন্য। অসাধারণ। এই যে আপনি মা বাবার কথা বলছেন, মানে কথা প্রসঙ্গে আপনি বাবার কথাই বললেন তিনটি ঘটনাতেই। আজকের যে ডক্টর অশোক সিনহা, আমরা যে অশোক সিনহাকে চিনি বা রাজ্যবাসী যে ডক্টর অশোক সিনহাকে চেনেন, আপনি যদি একটু তাদের নাম এবং আপনার মা বাবা এই অশোক সিনহার নির্মাণ এবং বিনির্মাণে কিভাবে জড়িয়ে আছে সেটা একটু বলেন। হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম ইউর ফাদার? আপনার মা আপনাকে কি শিখিয়েছে আসলে আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হয়? বাবার সারা জীবনের অর্জিত সম্পত্তি মেরুদণ্ডটা। কি সুন্দর কথা। ওনার নাম নীলকান্ত সিনহা, তিনি ত্রিপুরার ফার্স্ট ব্যাচ টিসিএস অফিসার। চাকরির ডিটেলে যাওয়া ঠিক না, লট অফ প্রবলেমস হি হ্যাড টু ফেস, বিশেষ করে 71 ওয়ারের সময়। তখন গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বালেশ্বর প্রসাদ, ওর সঙ্গে একটু খটাখটি হয়েছিল। and his ACR got spoiled, but he did not apologize. He said, no, I am what I am. আপনি কি বাবার থেকেই ধার নিয়েছেন মেরুদণ্ড? ধার না, গিফট করেছেন যদি থেকে থাকে আমার, বাট এটা আমাদের বাড়ির সবার, এটা আমার ভাই বোন সব একই ধরনের, we are the same। আমার বাড়িতে আমার 3 ভাই চাকরি করেছেন, they faced the same problem because of the same spine। মা কি দিয়েছে? মার ব্যাপারটা একদমই আলাদা। বাবা যেরকম, মা ঠিক অপোজিট। শি ওয়াজ মেটিকুলাস, মানে মেটিকুলাস ইন দ্য সেন্স ঘর সাফ রাখো থাকো এইসবের মেটিকুলাস ছিলেন না মা। শি ওয়াজ নট বদার্ড। আমাদের ক্যারেক্টার, অ্যান্ড শি নেভার ইউজ টু টিচ এটা করো সেটা করো। শি ইউজ টু অ্যাপ্রিসিয়েট সিলেক্টিভলি। কোনো ভালো কাজ একটা করলে ওইটা অ্যাপ্রিসিয়েট করতেন, দ্যাটস অল, দ্যাটস অল। ওইটাই সাফিসিয়েন্ট ছিল। আমি জানতাম এটা করা উচিত, আর খারাপ কিছু করলে বকাবকি আমার কিছু না। মার করতো মাঝে মাঝে বেশি, সন্ধ্যার পরে বেশি দেরি করলে লুকিয়ে সিনেমা। হোয়াট ইউ মিস, মানে মা বাবার সবচেয়ে বেশি কি মিস করেন? এই যে আপনার এত খ্যাতি, এত নাম, মানে ধরুন আমি ওই হিসেবে বলছি যে রাজ্যবাসী যারা পত্রপত্রিকা পড়ে, যারা রাজনীতি করে বা যারা মানে সমাজ নীতি নিয়ে চিন্তা করে, তারা প্রত্যেকেই ডক্টর অশোক সিনহার নামটা জানে। আমি যদি শুধু এইটুকু সত্য আজকে মেনে নিই আপনার সামনে, তাহলে এটা তো আপনাকে বলতে হবে যে আপনার এই চরম মানে পপুলারিটি ইন বোথ ওয়ে, পজিটিভ নেগেটিভ যাই আপনি বলুন না কেন, বা রাজনৈতিক অরাজনৈতিক চিকিৎসক হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে এই অশোক সিনহা তাদের মধ্যে কি মিস করে? না, মিস করি না, দে এক্সিস্ট। কেউ সামনে না থাকলে তাকে মিস করবো এটাও ঠিক না। আমি চিন্তা করে দেখি, হোয়াট এভার আই এম, আমি যা আছি তাদের জন্য আছি। সো আমি আছি মানে তারাও আছে। এই যে আপনি চিকিৎসক হলেন, এটা কি তাঁদেরই ইচ্ছে ছিল না আপনার নিজের? মানে এটা আমার ভেতরেই ছিল বোধহয়। আমরা 2 ভাইয়ের। একটু বলুন না, এই গল্পটা একটু শুনি না, মানে কিভাবে আপনি? এটা এত ডিটেল তো মনে নেই কেন চিকিৎসক হলাম, কিন্তু আমার মনে আছে আমরা যখন ক্লাস 8 থেকে 9 উঠলাম খোয়াই গভর্নমেন্ট স্কুলে, তখন গভর্নমেন্ট স্কুলে বায়োলজি ছিল না। আমার মনে আছে আমি গিয়ে হেডমাস্টার স্যারকে বলেছিলাম, স্যার বায়োলজি না থাকলে তো স্কুলে থাকতে পারবো না আমি। ঠিকই, তুই অন্য স্কুলে যাবি? তুই তো জানা হচ্ছে গভর্নমেন্ট স্কুল আজকে বললেই একজন বায়োলজি টিচার আমি পারবো না আনতে, যদি স্টার্টও করি। তখন একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, ফিজিক্সের অধ্যাপক। তিনি বললেন, ক্লাস 9 বাচ্চাকে বায়োলজি পড়াতে আবার বায়োলজি টিচার লাগে না, আমি পড়াবো যতদিন টিচার না আসে। And he did that. And he was probably the best teacher in biology. তখনকার দিনে টিচাররা তো এরকম ছিলেন না, টিচাররা এরকম ছিলেন, অসাধারণ সব শিক্ষক। তিনি পরেই ছিলেন প্রায় 6 মাস, তারপরে একজন বায়োলজি টিচার আমাদের। তার মানে তখন থেকেই মনে ছিল যে বায়োলজি পড়া মানে তখন ডাক্তারি পড়ার ইয়েটা ছিল। কিন্তু প্রথম দিকে সত্যি সত্যি পড়াশোনায় খুব মনোযোগী ছিলাম না। কোয়াইট ব্যাড। পড়াশোনা শুরু করি প্রি মেডিকেল থেকে, যখন বুঝলাম যে বেশি খেলাফেলা করলে হয় না। প্রি মেডিকেলের পর থেকে আই বিকাম সিরিয়াস ইন স্টাডিজ। তার আগে সিরিয়াস ছিলাম না, বড় হওয়ার পরে সিরিয়াস হয়েছি, যখন আমি রিয়েলাইজড যে এটা নেসেসারি। তার আগে গুলতি নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করতাম।
আপনি সেই অর্থে কখনোই মানে সরকারি চাকরি করলেন না, এবং আমরা জানি যে আপনি আর্মিতে দুর্দান্ত একটি ক্যারিয়ার করতে পারতেন, সেখানে আপনি দারুণ মানে অবভিয়াসলি আরো বেটার অপরচুনিটি ইত্যাদি করতে পারতেন। আপনি এই রকম কেন আর কি, মানে এই যে এই টিপিক্যাল ডক্টর অশোক সিনহা তিনি এরকম কেন? এরকম এই জন্যই আমি তো এরকমই। অ্যাকচুয়ালি চাকরি করা মানে কি, আমি একটা ঘটনা বলি। যখন 88-এ জোট সরকার এলো, মহারানী বিভূদেবী আমাকে ডাকলেন একদিন। আসলে রাজবাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরনো, সেই ঠাকুরদার বাবার আমল থেকে একটা রিলেশনশিপ আছে। অ্যানাদার ডে অ্যানাদার টাইম, খুব বিউটিফুল স্টোরি আছে। একটু বলুন না, একটু 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 তো শুনি আমরা। ঈশানচন্দ্র মানিক্যের পর রাজা হওয়ার কথা বীরচন্দ্র অথবা নবদ্বীপচন্দ্র, একজনের। নবদ্বীপচন্দ্র ভাই, ছেলে, বীরচন্দ্র ছোট ভাই। কিন্তু যুবরাজ ছিলেন বীরচন্দ্র, বড় ঠাকুর ছিলেন নবদ্বীপচন্দ্র। তো এদের মধ্যে কনফ্লিক্ট শুরু হলো। রাজবাড়িতে যারা ছিলেন তারা দুভাগ হয়ে গেলেন, কেউ বীরচন্দ্রের পক্ষে, কেউ নবদ্বীপচন্দ্রের পক্ষে। আমার ঠাকুরদার বাবা ছিলেন নবদ্বীপচন্দ্রের পক্ষে, যে রাজার ছেলে রাজা হবে। এই কনফ্লিক্টগুলি বেশ মানে ব্রুটাল ইয়েতে যায়। আলটিমেটলি বীরচন্দ্র ওয়ান, হি বিকেম দ্য কিং। তারপরে এটা বিষ্ণুকর্তা জানেন ঘটনাটা, আমার সেই পিতৃপুরুষকে হত্যার জন্য রাজা লোক পাঠালেন। আমাদের বাড়ি ছিল একটা বিশালগড়ে, ঠাকুরদা ওইখানে গিয়েছিলেন তখন, ঠাকুরদা এবং এগুলোর খবর পেয়ে এখান থেকে পালালেন। পালানোর পর অনেক বছর ব্রিটিশ ইন্ডিয়াতে ছিলেন, প্রায় 20 বছর পরে এসছেন ইন্ডিয়াতে। তখন থেকে আমাদের সঙ্গে আর রাজবাড়ির আবার অনেক বীরেন্দ্র কিশোরের সময় গিয়ে আবার সম্পর্ক হয়েছে, বিচ্ছেদের সময় হয়নি। এটা রাজবাড়ি মানে পদ্ধত জানে আমাদের। ইফ ইউ গো টু মাই দিস থিং, বাড়িতে ওই সময়ের সোর্ড একটা এখনো রাখা আছে, রাজার আমলের সোর্ড, রাজা যেটা গিফট করেছিলেন আমার ঠাকুরদা। সো ওই সম্পর্কে দেখেছিলেন একবার, দেখে বলছে তুমি মিউনিসিপ্যালিটির ডাক্তার হও, চাকরি করো। আমি বললাম প্লিজ। আমি মহারানী বলছি তুমি মানা করবে, এটা হয়? আমি বললাম ওই লজিকে তো হয় না, আমাদের যে রিলেশনশিপ এত বছরের, ওই লজিকে তো হয় না। আই ওয়াজ থিঙ্কিং ভেরি ফাস্ট, কিভাবে এটা অ্যাভয়েড করা যায়, কিভাবে অ্যাভয়েড করা যায়। তো আমি হঠাৎ করে বললাম মহারানী আজকে আপনি মিনিস্টার, কালকে অন্য কেউ আসবে, আমাকে ডেকে অর্ডার করবে, আমি কি পারবো মানতে? পারবো না। বেঁচে গেলাম চাকরি। ওটাই লাস্ট অফার আমার চাকরি, আর চাকরির অফার আসেনি, থ্যাংক গড। এটা কেন, মানে এই এই ব্যাপারটা কেন আর কি, মানে মানুষ তো, আপনি তো একটা অসাধারণ লোভনীয় ক্যারিয়ারের হাতছানি কিভাবে তখন ওই সময় আপনি ত্যাগ করতে পারলেন? কেন লোকে ওটাকে লোভনীয় ক্যারিয়ার বলে এটাই বুঝি না। ইট ইজ নট লোভনীয় ক্যারিয়ার, এটা স্লেভারি। একজন বললে তুমি যেতে পারবে, একজন বললে তুমি যেতে পারবে না। কালকে আমি কৈলাসহর যাবো, না তুমি যাবে না, সো আই হ্যাভ টু স্টে ব্যাক। এটা স্লেভারি, কয়েকটা টাকার জন্য স্লেভারি। আই এম নট রেডি। আমি যেভাবে আছি খুব ভালো আছি। আপনি রাজনীতি করলেন, মানে আমি অবভিয়াসলি আপনার সঙ্গে কথা বলতে গেলে, বাট আমি এগেন আমি ওই সরাসরি রাজনীতির কচকচানি প্রশ্ন চাইছি না, কিন্তু আমি এটা মনস্তাত্ত্বিক একটি ভাবনা থেকে এই প্রশ্নটি করা আপনাকে বিনীতভাবে। আপনি পলিটিক্সটাও ঠিক এই মেজাজেই করলেন, মানে অনেকটা কোট অ্যান্ড কোট রাজার মতো, আমি যখন যেখানে যেরকম যা চাই ওই রকমই আমি করব, এবং তারপর আপনি মানে সেই অর্থে ফুল টাইম, মানে এটা আমার ক্যারিয়ার হবে, বা আমি এটা করে এই করব, এই করে এই হব, বা এই পদ থেকে ওই পদে যাব, ইত্যাদিও আপনি করলেন না। এই যে পলিটিক্সও আপনার একটা অসম্ভব স্বাধীন চেতা মনোভাব, এটাও বা কেন? এটা বিকজ আই এম সো। এটা ঘটনাটা বলি, পলিটিক্সে আসার উদ্দেশ্যটা কি সেটা আগে ডিফাইন করতে লাগে। তো কেন, ওয়াই ডিড আই জয়েন পলিটিক্স? আমার তো কোনো দরকার ছিল না। ওই সময়ে 90s থেকে শুরু করে 2003, 2003, তারপরে 8, এই সময়গুলি দেখতে দেখতে বুঝলাম যে there is something very seriously wrong in Tripura politics. Very seriously wrong. মানে প্রথমত একটা সরকার বেশি দিন থাকেনি, থাকলে বেস্ট অফ গভর্নমেন্ট গ্রাজুয়ালি ডিস্ট্রয় হয়, পাওয়ার করাপ্টস এন্ড অ্যাবসলিউট পাওয়ার উইল করাপ্ট, এটা সবাই জানে। কিন্তু তাদের যেটা ছিল, তারা ইনভিনসিবল ছিল, ইনভিনসিবল। এবং ওই ইনভিনসিবল ভাবটা তাদের মধ্যে এতটা অ্যারোগেন্স এনে দিয়েছিল যে দে ওয়ার রুথলেস ইন হোয়াট এভার দে ডুইং। কমিউনিস্ট পার্টি রুথলেস ছিল।
তখন আমি অ্যাকচুয়ালি একটু একটু নজর দিতে শুরু করলাম পলিটিক্সে ডাইরেক্টলি না, এমনিতেই কি করে এরা, করেটা কি। নিউজ পেপার এ গুড সোর্স, তখনকার দিনে নিউজ পেপারগুলো ভেরি স্ট্রং ছিল, অনেক ইনফরমেশন পাওয়া যেত। এখন আর নেই। এখন কিরকম ডাল হয়ে গেছে নিউজ পেপার। এখন ডেইলি পত্রিকাটা দেখি, নট মোর দেন 2 মিনিট রাখি একটা পত্রিকা। তো এটা করতে করতে আমি একজনের নাম বলবো না, একজন এসে আমাকে বলল, স্যার এটা কাগজটা দেখেন। আমি দেখলাম, দেখে বললাম দ্য ম্যানিপুলেশন ওয়াজ ভেরি স্মার্ট। ভোটার লিস্ট ম্যানিপুলেশন কবে স্টার্ট হলো এটা? 2003। 2003-তে বিরোজিৎ ছিল প্রেসিডেন্ট কংগ্রেসের। বিরোজিৎ প্রেসিডেন্ট হওয়ার সময় হি গট অ্যাবাউট 23 সিটস। তখন সিপিএম রিয়েলাইজ করলো কংগ্রেস প্রবাবলি ফেরত এসে যাবে। তখন তারা এই ভোটার লিস্ট ম্যানিপুলেশন শুরু করলো। 23 ওয়াজ দ্য লাস্ট প্রপার ইলেকশন। তারপরে 2018 এই যে ম্যানিপুলেশনটা শুরু করলো, এটা ভেরি স্মার্ট ওয়ে। মানে সাধারণ ধরার কোনো উপায় নেই, কিন্তু এই ছেলেটা সে তার নিজের বুথ আর কয়েকটা বুথের এনে আমাকে দেখল। তখন আমরা এটা নিয়ে গেলাম, আমি একটু স্টাডি করলাম। তারপরে একদিন সুদীপের সঙ্গে, তাদের ফ্যামিলির সঙ্গে পরিচয় ছিল আগে, গেলাম একদিন সুদীপের কাছে, যে দিস ইজ হোয়াট ইট ইজ। হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। বললে বানান তো একটা দেখি। করলাম। ইলেকশন কমিশনে গেলাম সুদীপের সঙ্গে, ওই ঢোকা কিন্তু ভোটার লিস্ট ম্যানিপুলেশন নিয়ে আমি ঢুকেছি। ভোটার লিস্টটা নিয়ে আমি ইলেকশন কমিশনে গেলাম। ইলেকশন কমিশন আমাদের কথা মেনে 80,000 নাম বাদ দিলেন। 7 দিন পরে আবার এই 80,000 নাম ঢুকে গেল। ভোটার লিস্টের নাম ঢোকানো তখন সিস্টেমটা অন্যরকম ছিল। সো 2013 ইলেকশনে আমি কাজ করা সত্ত্বেও উই লস্ট। বাই দ্যাট টাইম আমি ঢুকে গেছি পলিটিক্সে তখন। আর পলিটিক্সে ঢোকার ওইভাবে ঢোকা, ভোটার লিস্ট নিয়ে কাজ করতে করতে ঢোকার পরে যা হয়, টিভির সামনে আসা, দেন তখন বেশ আই ফাউন্ড ইট ইন্টারেস্টিং। একটা ইনফ্লুয়েন্সিয়াল উইপেন ছিল এটা। এন্ড হ্যাভ ইউ সিন ব্রুস লির সেই এন্টার দ্য ড্রাগন? লাস্ট ইয়েতে যেখানে দ্য ভিলেন ইজ একদম কাচের ঘরে, ঠিক, তাকে দেখা যায় না, এটা না এটা না এটা, তখন ব্রুস লি এরকম করে থাকলো কিছুক্ষণ, তার গুরুকে মনে করার চেষ্টা করলো। সেখানে তার গুরু বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় দ্য এনিমি, ডিস্ট্রয় হিজ ইমেজ ফার্স্ট। and it struck me. মানিক সরকার ওই সময় যেটা অল ইন্ডিয়া ইমেজ ছিল, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ইমেজ অফ এ ভেরি অনেস্ট, ভেরি গুড, গডলি পার্সন, যিনি রিক্সায় চড়ে সচিবালয়ে যান, এই ধরনের একটা প্রোপাগান্ডা চলতো, আর লোকে বিশ্বাস করত। এই ইমেজটা আগে ভাঙতে হবে। মানে ইউ থিঙ্ক হি ইজ নট? হি ইজ নট, ডেফিনেটলি নট, ডেফিনেটলি নট। আমি প্রমাণ করে দেবো এক্ষুনি। শো মি এনি আদার চিফ মিনিস্টার, এক্স চিফ মিনিস্টার, যিনি সরকারের কাছে চিঠি লেখেন যে আমাকে একটা ঘর দাও, আমাকে একটা বাড়ি দাও, আমাকে একটা গাড়ি দাও। এটা তো তিনি ডিজার্ভও করেন। ডিজার্ভ করেন আর চাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সুকুমার সেনগুপ্ত যখন মারা গেলেন, তারা কি কোনো রিয়েকশন দিয়েছিল? এক্স চিফ মিনিস্টার তো করেনি। সুদীপ যখন লিডার অফ দ্য অপোজিশন ছিল, কি গাড়ি দিয়েছিল তাকে? মার্ক 2 অ্যাম্বাসেডার ভাঙা, একটু পরে যেত, থেমে যেত। সুদীপ চায়নি। সুদীপ ইজ নট ইন মাই পার্টি, বাট হি ইজ এ জেন্টলম্যান, চায়নি, বাট হি আস্কড ফর ইট। তার আগে পরে কেউ চেয়েছে কোনোদিন? নো। চাইবে, সিপিএম জিতেনবাবু চান মাঝে মাঝে এখন। এই যে জিনিসগুলি ইট শোজ। তাছাড়া তখন আমি একটা জিনিস ঠিক করলাম যে হোয়াট এভার কোয়েশ্চেন্স আমি রেজ করবো, যখন যেটাই প্রশ্ন রেজ করবো, ইট হ্যাজ টু বি দ্য ট্রুথ, দ্য হোল ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ। সত্যের বাইরে আমি যাব না। উইথ ডকুমেন্টস। উইথ ডকুমেন্টস। একটাও মিথ্যা কথা বলবো না মানিক সরকারের বিরুদ্ধে। অ্যান্ড আনফর্চুনেটলি ফর মানিক সরকারজি, আমার একটা রেপুটেশন ছিল যে আমি সত্যি কথা বলি। আই গ্র্যাবড ইট ভেরি স্ট্রংলি। এবং আমি যখনই মুখ খুলেছি, দেয়ার নো আনসার। এবং একটা একটা করে সেই বিমল চক্রবর্তী কেস, বর্ধমান ফার্মা কেস, এই সমস্ত করাপশনগুলি যখন আমি আনার্থ করলাম, হিজ ইমেজ গট এ ব্যাশিং।
তখনকার একটা ঘটনা বলি, খুব ইন্টারেস্টিং। আমি আর সুদীপ গেলাম এই বিশালগড় ইস্যু নিয়ে। সেন্ট্রাল আরডি মিনিস্টার ছিলেন জয়নাল রমেশ। গেলাম এখানে, ক্যাবিনেট মিনিস্টার অফিসে গেলাম, কাগজপত্র দেখালাম কিভাবে বিশালগড় ব্লকে 160 crore চুরি হয়েছে এক বছর। এগুলো কিছু দেখার পরে আমাকে বলছে, ये मानिक सरकार जी तो अच्छा आदमी है, आप क्यों उनको तंग कर रहे हो? দেখুন রমেশ, কংগ্রেস মিনিস্টার, এখানে কংগ্রেসের হয়ে আমরা ফাইট করছি সিপিএম এর এগেনস্টে, তারা বলছে উনসে क्यों लड़ रहे हो? तो किससे लड़े? শুধু তো দেখলাম চলো। আমাদের সঙ্গে ওইখানে একজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন আইএস অফিসার, হি ওয়াজ লিসনিং। সেই জয়েন্ট সেক্রেটারি আমাকে বাইরে বেরোনোর পরে বলছে, প্লিজ কাম। অফিসে নিয়ে গেলেন, হি গেভ মি আ ডকুমেন্ট। I will not explain, I hope you will understand this. Just look at this. মার্ক করে কাগজটা আমাকে দিয়ে দিলেন। And based on that we went to court. ওই আইএস অফিসার আমাকে গাইড করেছিল কিভাবে কোর্টে যেতে হবে। আদারওয়াইজ এগুলি কোর্টে যাওয়া ইজি না, কিন্তু কিছু রেফারেন্স থাকলে এই হেল্প নেই। এই করার পরে কি রাজনীতি করার কোনো মানে হয় না যেখানে অপোজিশন পার্টি আর রুলিং পার্টি একসঙ্গে গেম খেলছে, যেটা খুব প্রচলিত ছিল আগে দিল্লিতে, দোস্তি, ত্রিপুরায় কুস্তি, এটা ট্রু। তখন আমি ছেড়ে দিলাম কিছু, ফর 2 years আমি আর যাইনি কোথাও। আই ডিড নট ডু এনিথিং। ওই সময় প্রচুর কাগজ আরটিআই করতাম, একটার পর একটা আরটিআই করতাম, আরটিআই করে সব কাগজ লিখতাম, দেখে এগুলি করে একটা দুটো কাগজ পাওয়া যেত, এগুলি নিয়ে কথা বলতাম, ফেলে দিয়েছি সব। এখন প্রচুর কাগজ ছিল বাড়িতে। তারপর তো বছর 2 কিছু করলাম না। 2017 বোধ হয়, যখন বিপ্লব বিজেপি প্রেসিডেন্ট হল, ফার্স্ট ডে হি কেম টু মাই হাউস। সঙ্গে ছিলেন সুবলদা, আমাদের সন্ধানের এডিটর সুবলদা। দুজনে আমার বাড়িতে এসছে। সুবলদা বলছেন, ডাক্তারবাবু বিজেপি জয়েন করেন। সরি, আমি আর এগুলিতে নেই। I did not join. And then something fantastic happened. এটা একটা মানে সুনীল দেওধর একদিন আমাকে ডাকলেন, डॉक्टर साहब आप मेरे में उम्र में बड़े हैं, मैं आपके घर आऊं कि आप मेरे घर आएंगे? डॉक्टर तो सुनिए, बोलती डॉक्टर समथिंग नहीं, एज में तो बड़ा हूं, पर आप नेशनल पॉलिटिकल पार्टी का स्टेट इंचार्ज है, मैं आता हूं आपके घर, कोई प्रॉब्लम नहीं है। तो गेलाम, दैट इंटरेक्शन फॉर 2 hours, এটা নিয়ে একটা বই লেখা উচিত। দ্যাট ইন্টারেকশন, হাউ ইনফ্লুয়েন্স মি। আমি একটা ব্রিফলি বলছি, রাজনীতির কথাই বললেন না, বলছেন আপনি কি, কোন বই আপনার ভালো লাগে সবচেয়ে বেশি, এই সেই বই কথা বলতে বলতে रामायण महाभारत पढ़े क्या? ना, महाभारत भी पढ़े आप? हाँ पढ़े, और ओरिजिनल महाभारत नहीं, राजशेखर बसु का वो पढ़ा है। अच्छा, महाभारत में कौन से कैरेक्टर आपको अच्छा लगता है? यू सी द अप्रोच ऑफ दिस मैन। মানে एक्चुअली ही वाज स्टडीइंग यू। ही वाज स्टडीइंग मी। मैं बोला महाभारत में तो कैरेक्टर 2 ही है, बाकी तो फालतू है। कौन 2 है? मतलब कृष्ण जी और भीष्म जी, 2 ही तो एक्चुअली कैरेक्टर है महाभारत में, बाकी तो सब आसपास घूमने वाले लोग हैं। अच्छा, आपको पता है दोनों ने प्रण किया था, কারণ আমি বলেছিলাম যে আমি এই কংগ্রেসে ঢোকার পরে বুঝেছি এই রাজনীতি আর করবো না, প্রতিজ্ঞা আমার। आप जानते ना, दोनों ने प्रण किया था। কৃষ্ণ একটা পণ করেছিলেন, ভীষ্ম একটা পণ করেছিলেন। হ্যাঁ, একজন পণ ভেঙেছিলেন, প্রতিজ্ঞা ভেঙেছিলেন, আরেকজন ভাঙেননি। ভীষ্ম তার প্রতিজ্ঞা ভাঙেনি, সে রাজার প্রতি ইয়েতে ছিল। যদি ভীষ্ম প্রতিজ্ঞা ভাঙত আর দুর্যোধনকে বলতো বেটা সামাল যা, মহাভারতের যুদ্ধ হয় না। কিন্তু কৃষ্ণ প্রতিজ্ঞা ভেঙে অপমানিত হয়েছেন, বদনাম হয়েছেন। आपको कौन ज्यादा पसंद है, जिसने ये तोड़ा जो नहीं तोड़े? अरे वाह, मान गए। তারপরে আমি বললাম এই লোকটা জিতে যাবে, এটা কি ঠিক আছে? একটা आर्गुमेंट मैं बोला आपने मुझे महाभारत बताया, कहानी में उसके बाद वाली कहानी आपको बताता हूं। बाद वाली क्या है?
মানে যুদ্ধ যখন স্থির হয়ে গেল, যুদ্ধটা সনাতনী এতে যজ্ঞ একটা, এটা ডিক্লেয়ার করতে হয়, এবং এটাতে কেউ ইউসি এর আগে পর্যন্ত কৃষ্ণ সবসময় পাণ্ডবের সঙ্গেই ছিলেন, কিন্তু যেদিন যুদ্ধ স্থির হয়ে গেল কৃষ্ণ আর এখানে থাকলেন না, নিজের বাড়িতে চলে গেলেন। এইবার তাকে আনতে গেলে নিমন্ত্রণ করতে হবে, প্রপার শাস্ত্রীয়ভাবে নিমন্ত্রণ করলে জয়েন করবে। তো কৃষ্ণের কাছে তো অর্জুনকে পাঠিয়ে দিয়েছে, সবাই জানে গল্পটা, পায়ের দিকে দাঁড়িয়েছে, এই সে সবাই জানে। ওই সময়ে অজেয় ছিল দুজন, ভীষ্ম আর দ্রোণ। অর্জুনের ক্ষমতা ছিল না এই দুজনকে হারানো, দুজনেই অর্জুনের চাইতে অনেক বড়। কর্ণ ওয়াজ অ্যান ইকুয়াল, মেবি স্লাইটলি বেটার। ইজ ইট বিকামিং টু লং? নো। ওকে। তো বলরামও একজন ছিলেন যিনি এই দুজনকে হারাতে পারতেন। কৃষ্ণ আর বলরাম ছিলেন দুজন যারা এই দুজনকে হারানোর ক্ষমতা রাখতেন, কিন্তু কৃষ্ণ বলল আমি অস্ত্র উঠাবো না। बलराम के के गए। सुनील जी, अच्छा उनके पास भी कोई गए थे क्या? आपको नहीं पता ना, मैं बताता हूं आपको। दुर्योधन কর্ণের অর্জুন কৃষ্ণের কাছে গেছে, যুধিষ্ঠির যায়নি, কারণ অর্জুনকে পাঠানোর উদ্দেশ্যই ছিল পায়ের কাছে দাঁড় করানো। আর যুধিষ্ঠিরের চাইতে বয়সে বড় ছিলেন বলরাম। বলরামের কাছে যুধিষ্ঠির গেছে, গিয়ে প্রণাম করে বলেছেন, দাদা এরকম যুদ্ধ স্থির হয়েছে, আমি আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি, আমাদের পক্ষে জয়েন করুন। বলরাম ছিলেন খুব বদরাগী লোক, খেপে গেছে, আরে তোমরা ভাই ভাই ঝগড়া করবে, যুদ্ধ করবে, তুমি ভাবো আমি জয়েন করবো এটাতে? আমি এসবে নেই। আর যদি করতামও, আমি দুর্যোধনের পক্ষে করতাম, কারণ সে আমার ছাত্র, আমার ছেলের ছাত্র, মানে তো আমার সন্তান। আর কৃষ্ণটা তোমাদের দিকে জয়েন করে ফেলেছে, সুতরাং আমি তার কৃষ্ণের বিরুদ্ধে তো যেতে পারি না, তো আমি ভারতেই থাকবো যুদ্ধের সময়। তখন যুধিষ্ঠির বিলাপ, মানে বিলাপটা তো ওই নাটকের ভাষায় বিলাপ, যেটা বলছেন যে আমার সারা জীবন কোনো পাপ করলাম না, অথচ আমার কপালে যত দুঃখ, এই করে করছিল। তো বলরাম বলছেন, তুমি সারা জীবন এটা করেছো, যা চেয়েছো কিছু পাওনি? না। সারা জীবন কি চেয়েছো? আমি ধর্মের পথে থাকতে চেয়েছি। তো আছো তো, এমনকি যুদ্ধের সময়তেও যদি কোনো কারো বিচারের প্রয়োজন হয়, সে তোমার বিপক্ষের লোকও তোমার কাছে আসবে, জানে যে তুমি সব বিচার করবে, তুমি ধর্মরাজ, রাজা না হয়ে তুমি ধর্মরাজ। ততক্ষণে যুধিষ্ঠির বুদ্ধিমান মানুষ বুঝে গেছেন যে বলরাম কি চান। আবার বলরামের পায়ে প্রণাম করে বলছেন, বলে ভাই আমরা ধর্মযুদ্ধে আছি, আমাকে জয়ের রাস্তা বলুন। বলছে ওঠা, যে দেখো যুধিষ্ঠির, তোমার জীবন কিন্তু আজকেই শেষ। তুমি যুদ্ধে জয়ী হলেও তুমি খুশি সুখী হবে না, তুমি পরাজিত হলেও সুখী হবে না। তোমার জীবনের সুখ শান্তি, তোমার জীবন আজকেই শেষ, কিন্তু এই যুদ্ধে তোমাকে জিততে হবে এই কারণে যে তুমি ধর্মের পক্ষে আছো। তো আপনি তখন এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনাকে এর পক্ষে থাকতে হবে? এই জন্যই বলছি, এখানে বলছি, আমি বলি এরপরে আমি তাকে বলেছিলাম, ওইখানে যুধিষ্ঠিরকে বলরাম কি বলেছিলেন, যেটা রাজশেখর বসুর ভাষায়, যুদ্ধের সময় ধর্ম ধর্ম করিও না, জয়ের জন্য যাহা প্রয়োজন তাহা করো। মানে যদি পাপও হয়, তোমার ব্যক্তিগত পাপ হবে, তুমি নরকে যাবে, কিন্তু জয়ী হওয়াটা তোমার ডিউটি, এই জন্য পাপ করতে হলে করো। आप तैयार है क्या? তো সুনীলজি বুঝেছেন যে আমার কাছে গল্প আছে অনেক। তারপরে লাস্ট লাইনটা আরো ইন্টারেস্টিং। ঠিক আছে, আমি বললাম যাবো, কিছুদিন আপনাদের দেখি, তারপরে ওই মন্থন একটা এনজিও করলাম, দিল্লিতে একটা লেকচার দিলাম ত্রিপুরা নিয়ে, দিল্লি মানুষকে বোঝানোর জন্য ত্রিপুরা সিচুয়েশন। দ্যাট ওয়াজ ভেরি সাকসেসফুল। আসার সময় বললাম, আপনি তো কোঙ্কনি ব্রাহ্মণ, आपको कैसे पता? 2 ঘন্টা কথা বলার পরে যদি আমি না বুঝি যে আপনি কোঙ্কনি ব্রাহ্মণ, তাহলে আমাকে নিয়ে আপনার লাভ কি? কোঙ্কনি ব্রাহ্মণ হলো শিবাজির যারা পেশোয়া থাকতো, মিনিস্টার, শিবাজি সবসময় এদের থেকে নিত, মোস্ট ব্রিলিয়ান্ট পিপল ইন মহারাষ্ট্র, সবচেয়ে এডুকেটেড গ্রুপ। এরা এই কূটবুদ্ধিটা এদের খুব থাকে। এবং তার সঙ্গে কথা বলার পরে আমি জিজ্ঞেস করেছি, আপনি তো কোঙ্কনি ব্রাহ্মণ। এই ছিল সুনীল দেবতা, তার জন্য আমি জয়েন করি। এবং আমি
আমার মনে আছে রামলালজি তখন ছিলেন জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন। আমি বুঝতাম না তখন বিজেপির ক্যাডার স্ট্রাকচারটা বুঝতাম না, কে জেনারেল সেক্রেটারি, কোন জেনারেল সেক্রেটারি, কি পাওয়ার, কে একদম রেসপেক্টেড লোক, আমি চিন্তা না এদের। আগরতলায় রামলালজি এসে সবার সঙ্গে আলোচনা করছে যে আপ कैसे मदद करेंगे हमको, জিজ্ঞেস করলো সবার সামনে। আমি সবার সামনে বলবো না, এক আধ में बात करेंगे। তো তার সঙ্গে তো এইভাবে কথা বলে না, হি ওয়াজ ভেরি সারপ্রাইজ। তো সুনীলজি কানে কানে কিছু বললে, ঠিক আছে। তারপর আমাকে উপরে নিয়ে গেলেন। আই কনভিন্স দেম যে কি করতে লাগবে, এবং এটা আমি ছাড়া কেউ করতে পারবে না, আমি একা না, উই হ্যাভ এ টিম। কিন্তু এরপরে কি কি করতে লাগবে, স্টেপ ওয়াইজ আছে একটা, আপনি আমাকে একটা আলাদা অফিস দিন, আমি আপনাদের আর কোনো ডিস্টার্ব করবো না, শুধু যোগাযোগ রাখবো শুধু সুনীলজির সঙ্গে, অন্য কারোর সঙ্গে আমার যোগাযোগ থাকবে না। আই উইল ওয়ার্ক and I'll give you success। ওই কেরচমনিতে আমাদের সেপারেট অফিস দিল, ই করলো, সেখানে বসে প্রচুর ভলান্টিয়ার আসতো রামনগরের। চিন্তা মনে ছিল দাদা কিছু কাজটা কি ছিল, কাজটা আমি কনভিন্স করেছি তাদের যে ত্রিপুরাতে ইলেকশন হয় স্টেট ভার্সেস পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ভার্সেস কংগ্রেস, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ভার্সেস বিজেপি। এই গেমে কোনোদিন পলিটিক্যাল পার্টি জিতবে না। ইট হ্যাজ টু বি মেড পার্টি ভার্সেস পার্টি, কংগ্রেস ভার্সেস সিপিএম, কংগ্রেস ভার্সেস বিজেপি, সিপিএম ভার্সেস করতে হবে, তাহলে দুই পক্ষেরই একটা চান্স থাকে। এটাকে যদি করতে হয় তাহলে স্টেট ভার্সেস স্টেট করে ত্রিপুরা স্টেটকে নিউট্রালাইজ করতে লাগবে। And how to do it, that I'll tell you. And we did that. আমি একটা কথা শুধু একটা লাইন, ডিটেলে আর যাবো না, একটা লাইন বলি। আমি যেটা করেছি 18তে ইলেকশন রুলসে চেঞ্জ, পরের বছর থেকে ইলেকশন কমিশন সেটা তাদের বইয়ে ঢুকিয়ে দিয়েছে। এই যে আপনি মানে এই যে আমি শুনছিলাম মানে অসম্ভব রকমের একটি মাদকতা কাজ করে আপনি যখন কথা বলেন যে না বলতে থাকুন, না হলে অনেক আগেই যে কোনো সঞ্চালক বলতে পারে যে না আমরা পরের প্রশ্নে যাই। কিন্তু এই আপনি why didn't you continue, মানে আমরা বারবার যে প্রশ্নটা, কোশ্চেন ইজ why should I continue? আমি বুঝি না কেন লোকে এই প্রশ্নটা করে। আমি সাপোজ আমি একটা জায়গাতে ভাত খেতে গেছি হোটেলে, খাওয়ার পরে সবাই জিজ্ঞেস করে তুমি বসে থাকলো না কেন, খাওয়ারটা তো একটু ভালো। আমি খেয়েছি তো, মানে you think you have done your work? Yeah, I've done my job। আমি তো যেদিন ইলেকশনে জিতলো 18তে, সেই বিজেপি অফিসের সামনে সেই গেটটা ল্যাম্প পোস্টে হাত দিয়ে আমি আর কুলকার্নি, দিল্লির যে ছেলেটা আমার সঙ্গে সবসময় থাকতো, বোম্বের ছেলেটা থাকতো, আমি এখান থেকে সুনীলজিকে ফোন করলাম, সুনীলজি আই কুইট টুডে। नहीं अच्छा नहीं लगेगा ये लोग दूसरा मीनिंग करेंगे, ठहरिए। आई वांटेड टू क्विट दैट डे। ওই দিন ওখানে আমার কাজ শেষ, তো শেষ করার পরে কি করবো, বসে ছিলাম বসে, বিকজ দে সেড কি আপনি ছাড়লে পরে এটা একটা অদ্ভুত রিয়েকশন হবে। আমার ছাড়া না ছাড়ার ব্যাপার ছিল না, আমি ধরিয়ে নিতে কোনোদিন ছাড়বো কি, আই ওয়াজ নট পার্ট অফ ইট। তো আপনি তো বিধায়ক পদের জন্য লড়লেন আবার। আমাকে তারা রিকোয়েস্ট করেনি বলবো না, জোর করেছে, লড়েছি সেটা অন্য কথা বলি। 18তে যখন আমি যেখানে দাঁড়াতাম জিততে পারতাম, আমি হাত জোর করে বলছি আমি দাঁড়াবো না বলে। এখন सुनील जी साक्षी, सुनील जी आप बताइए कि मैंने इस शर्त पे बीजेपी में ज्वाइन किया तो मैं इलेक्शन नहीं लड़ूंगा। এর পরের কথাটা যেটা বাই ইলেকশনের কথাটা, এটা লোকে বিশ্বাস করতেও পারে নাও করতে পারে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। অফকোর্স অশোক সিংঘলজি আসামের আমাকে ডেকে নিয়ে গেলেন, 1 ঘন্টা ধরে বুঝালেন 6 নম্বরে সুদীপকে হারানো অসম্ভব, অ্যাটলিস্ট টুডে হি ইজ ইনভিনসিবল। অন্য কেউ দাঁড়ালে খুব বাজে মার্জিনে হারবে, তুমি দাঁড়ালে মার্জিনটা কম হবে। আমি জিজ্ঞেস করলাম সিঙ্গল জি डेफिनेटली हारूंगा ना, কনফার্ম, फिर तैयार हूं। কেউ বিশ্বাস করবে না, ডাজন্ট ম্যাটার, বাট দিস ইজ দ্য ট্রুথ। ভেরি নাইস। একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে আজকে, এই যে আপনি এত মন খুলে কথা বলছেন, 2018 সাল, মানে আমি নিজেও আমাদের মিডিয়া বিভিন্ন মহল বা আমার পরিচিত যারা আছে, যে কজনকে এই শহরে চিনি বা রাজ্যে চিনি, তাদের অনেকের মুখেই বলতে শুনেছি যে ডক্টর অশোক সিনহা, তার কাছে এখন যাওয়া যায় না, হি ইজ সো পাওয়ারফুল, হি ইজ সো পাওয়ারফুল। এবং নিয়মিতভাবে এই কথাটা অন্তত স্বাস্থ্য দপ্তরের ঘরে 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 ছিল যে যা কিছুই অসুবিধে বা সুবিধে ডক্টর সিনহাকে বললে হয়ে যাবে, তার কাছে যেতে হবে। এই যে বিষয়টা মানে 18-র পরে অবভিয়াসলি ডক্টর অশোক সিনহা মানে হি ইজ দি হেলম অফ পাওয়ার, তাকে বললে যে কোনো কিছু হতে পারে। এটা কি আপনার কানে এসেছে? ছিল না, আমার কানে কেউ তুলতে সাহসও পায়নি কোনোদিন, আমি ছিলাম না। এটা প্রবলেমটা ছিল কি, তখন বিপ্লব নতুন,
হি নিডেড হেল্প। তো মাঝে মাঝে আমাকে ফোন করতো, ওই সময় প্রথম প্রথম যেটা হয়। সো আই ইউজ টু হেল্প, হেল্পের জিনিসটা তো বুঝি, সো আই ইউজ টু হেল্প হিম, নাথিং মোর দ্যান দ্যাট। আমি কাউকে ট্রান্সফার করাবো, অমুক করবো, এগুলোতে আমি ঢুকতামই না, এসব কাজে আমি ছিলাম না। অনেকে এসে রিকোয়েস্ট করতো, বাড়িতে এসে কান্নাকাটি করতো, ক্লিনিকে এসে বসে থাকতো, মানে এইসবের ভয়ই তো পাবলিক লাইফে থাকি না। করতো তখন, মানুষ আসতো, মানুষের এই বিশ্বাসটা ছিল যে আমার কাছে গেলে হবে, কিন্তু আমি তো বলি না ওখানে গিয়ে। এটা করাটা খুব মানে ইট বিকাম এ বেগার গেম। ওই আমার ভিখারির মতো শুভ্রকে একটু বদলি করে দাও, ভালো লাগে না করতে। করেছি একবার দুবার, বারবার রিকোয়েস্ট যখন করে একবার দুবার করেছি, কিন্তু করতে ভালো লাগে না, এটা আমার কাজ না। আপনার একটা অসম্ভব কোট অ্যান্ড কোট ব্রিলিয়েন্ট লাইন আছে। একদিকে আমি ব্রিলিয়েন্ট এই জন্য বলছি যে এটা নিয়ে অনেকক্ষণ কথা বলা যায়, তর্ক করা যায়, বিতর্ক করা যায়, বা আপনাকে নিয়ে নানা প্রশ্ন তোলা যায়। আপনি একটি সাক্ষাৎকারে একেবারে অকপট বলছেন যে এ রাজ্যে আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমি রাখতেও চাই না। এই অভিমানটা কেন? অভিমান না, আমি বলি বন্ধু বান্ধব কখন হয়? স্কুলে আমাদের স্কুল ছিল, এক বছর এখানে, এক বছর এখানে, এক বছর এখানে, এক বছর এখানে, করতে করতে ক্লাস 11-এ এক বছর উমাকান্তে। সেই বন্ধু মানে এমন একটা ক্যারেক্টার যার সঙ্গে 5 ঘন্টা তুমি চুপ করে একটা কথা না বললেও আনকমফোর্টেবল হবে না। দ্যাট টেকস এ লং টাইম টু বিল্ড আপ। সেই চান্স আমি পাইনি কোনোদিন। আর অ্যাডাল্টহুডে এসে বন্ধু হয় না, অ্যাকোয়েন্টেন্সেস হয়, সহকর্মী হয়, বন্ধু হয় না। আপনি যে রাজনীতি করলেন, এত এত গোপন কথা ভাগ করলেন বা গোপন কথা শুনলেন, এত এত অভিমান, রাগ, চর্চা, জয় পরাজয় এগুলো দেখলেন কাছ থেকে, এরপরেও আপনার এই রাজ্যে কোনো বন্ধু নেই? আমি বললাম তো, বন্ধু ওইভাবে তৈরি হয়। সহকর্মী আছে, লট অফ পিপল যার সঙ্গে অনেকক্ষণ কথা বলতে পারি, এরকমও আছে। কিন্তু বন্ধু মানে ওই, আমার ডেফিনেশনটা এটা, 5 ঘন্টা একসঙ্গে বসে থাকবো, একটা কথা বলবো না, তবু আনকমফোর্টেবল হবে না, দ্যাট ইজ এ ফ্রেন্ড। আজকের দিনেও আপনি ডক্টর অশোক সিনহা, মানে আমাদের চিকিৎসা মহলে বা যারা চিকিৎসা চর্চা করেন তারা জনে 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 এই নামটি জানেন। আমি বারবার এই কথাটায় স্ট্রেস দিতে চাইছি ইচ্ছা করি। এই যে ডক্টর অশোক সিনহা, তিনি যখন রাজনীতির নানা আঙিনায় কাজ করেছেন, বিভিন্ন পদেও কাজ করেছেন, আপনি নানা দায়িত্ব সামলেছেন, এবং আমরা জানি যে আমাদের রাজ্যে চিকিৎসক আক্রান্ত হওয়া একটি অত্যন্ত, মানে আমি যদি বলি রেগুলার অ্যাক্টিভিটি। নানা সময়ে নানাভাবে নানা জায়গায় চিকিৎসকরা সরাসরি আক্রান্ত হচ্ছেন। ডক্টর অশোক সিনহা, আপনি নিজে একজন চিকিৎসক, নানা পদের দায়িত্ব সামলেছেন, কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে সরব হয়েছেন। আমরা দেখেছি সরকারে কে আছে, মন্ত্রী কে, বিষয়গুলোর মানে দপ্তরে সচিব কে আছেন, অধিকর্তা কে আছেন, আপনি পরোয়া করেননি। ইউ হ্যাভ অলওয়েজ বিন ভেরি ভোকাল। আজকের দিনে দাঁড়িয়েও এই রেগুলার প্র্যাকটিসটা যখন হয়, এবং টুডে when you are speaking your heart out, Dr. Sinha, how do you see, মানে what is your stand on this চিকিৎসা এবং চিকিৎসক আক্রান্ত? আমি ক্লিয়ার করেছি, সেই আইনটা আনার ব্যাপারে আমি সিপিএমকে সাহায্য করেছিলাম। তাদের আনফর্চুনেটলি ওই সময়েও দে হ্যাভ টেকেন মাই হেল্প। একটা প্যারাগ্রাফ আমার ঢুকিয়েছিলেন তারা সিপিএম আমলে, 2013 সালে বোধহয় একটা আইন আছে, মেডিকেয়ার পার্সোনাল অ্যাক্ট। কিন্তু ফ্যাক্ট ইজ, গান্ধীজির একটা কথা আছে যে নিয়ম 90% লোক মানে এবং 10% মানে না, সেখানে একটা আইন কাজ করবে। যে বিষয়টা 90% লোক মানে না, শুধু 10% মানে, সেখানে কোনো আইন কাজ করবে না। ডাক্তারদের এগেন্স্টে ভায়োলেন্সের 90% লোকের সমর্থন আছে। আছে বলছে দ্য ট্রুথ, 90% লোক আছে পজিটিভলি। 10% লোক ভদ্রলোকের মতো বলে, তারাও তো মানুষ, প্রায় মানুষের মতো দেখতে তো বটেই, তাদের মারাটা, রাস্তায় ফেলে মারাটা ঠিক না। সুতরাং এখানে কোনো আইন কাজ করে না। আইন একটা আছে, ইট ইজ নট ইমপ্লিমেন্টেড। ইমপ্লিমেন্টেড এমন না যে সরকার নির্দেশ দেয় ইমপ্লিমেন্ট করবে না। একটা শুধু ঘটনা বলি, জায়গার নাম বলবো না, বলবো না। একটি ঘটনা ঘটলো, আমি সেই ওসিকে ফোন করলাম, আমি ওসি সাহেব অ্যারেস্ট করছেন না কেন? এটা তো কালপেবল, এটা মানে কালপেবল হোমিসাইড হয়ে যাচ্ছে, এটা ইউ আর নট অ্যারেস্টিং। স্যার এটা তো আইনে, এটা এইতে পরে নন বেইলেবল না, এটা বেইলেবল। আমি বললাম বেইলেবল সেকশনটা এই, আপনি দেখুন। তারপরে করলো না কেন? বিকজ হি বিলংস টু দ্যাট 90%। ডাক্তারদের ধরে মারাটা এটা নর্মাল ব্যাপার, এটা কোনো ইস্যু না, অ্যারেস্ট হয় না, এখনো হয় না, বিকজ নোবডি ওয়ান্টস টু ডু ইট। এটা আইন করে কিছু করা যাবে না। কিছু করা যাবে না।
মানুষই এরকম, কিছু করার নেই। সত্য যেখানে বিটার এটা কিছু করা যাবে না, মারবেই তারা। এই অশোক সিনহাকে যারা আমরা নিয়মিতভাবে শুনতে চাই তাদের কাছে মানে সেই অশোক সিনহার কাছে তো এটাও আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে একইভাবে অন্যদিকে দি আদার সাইড অফ দি স্টোরিজ যে গভর্নমেন্ট ডক্টর দে আর গেটিং দেয়ার ওন স্যালারিজ, হাসপাতালে যাচ্ছেন এবং অন ডিউটি আওয়ার্স তারা কোথাও চেম্বার করছেন, কোথাও গিয়ে নার্সিং হোমে রোগী দেখছেন, বাড়ির ঘরে এরকম কি সরকারি কোয়ার্টারে ডিউটি আওয়ারে রোগীদের ভিড় তাদের নিজের বাড়িতে, কিন্তু হাসপাতাল ফাঁকা, হাসপাতালে রোগীরা অপেক্ষা করছেন, এটাও তো হয়। এটা নিয়েও কি অশোক সিনহার বিশেষ কোন নিজস্ব মতামত? এই 90% and 10% এটা গান্ধীজির কথা ভাই, গান্ধীজি ছোটা মোটা আদমি নেই তাই। গান্ধীজি পরিষ্কার বলেছিলেন এটা একটা কালচারাল ইস্যু। এই যে আমাদের পাশের স্টেট মিজোরাম, সেখানে রাস্তায় কত ডিসিপ্লিন, এখানে না কেন? সরকারের দোষ নাকি গান্ধীজির দোষ নাকি মোদিজির দোষ? আমাদের এখানে কেন রাস্তায়? আমি মনে করি মানুষের দোষ। মানুষ, কিন্তু মানুষের তো দোষ দেওয়া যাবে না। এই একটা আইন আছে আমাদের দেশে যে মানুষ হলো ঈশ্বর, ফরগেট ইট। মানুষের দোষই বেশি। এসি ইউ ডিজার্ভ ইউর গভর্নমেন্ট, আপনি যেরকম হবেন ইউ ডিজার্ভ ইউর ডক্টরস। আপনি শুভ্র, আপনার যেটা ক্যারেক্টার, আপনার যে ভাই ডাক্তার তার ক্যারেক্টার অন্যরকম হবে আশা করেন কেন? ওয়াই? আপনি ইনডিসিপ্লিন, সে কি হবে? সেম ফ্যামিলি, সেম ব্রাদার, সেম ব্লাড, সেম সোসাইটি। এটাতে ওই 10% পাবেন ভালো ভালো, বাকি 90 এরকম। ওই ড্রাইভারের 10% ভালো, বাকি 90 এরকম। এসে চলে যায়। ইউ টক সো ওয়ান্ডারফুল। ডক্টর সিনহা, আরেকটা বিষয়, এই যে নানা লেয়ারে নির্মিত আপনি, মানে একদিকে আপনি একজন অসম্ভব ভালো বক্তা, আমরা জানি আপনি একজন দুর্দান্ত তার্কিক, আপনি অসাধারণ লেখেন এবং আপনি নিয়মিতভাবে নিজের মানে আমি যদি বলি কোয়ালিটিজ প্রমাণ করেছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে। নিজের এই সত্তাগুলোকে কিভাবে লালন পালন করেন বা কিভাবে নার্চার করেন? বুঝে টুঝে করি না কিছু। আমার এই সত্তা আমাকে লালন পালন করতে হবে, নার্চার করতে হবে যখন যেটা ভালো লাগে, যখন যেটা। একটু বলুন না, দর্শকরা শুনুক যে আপনি লেখালেখি কখন করেন, কিভাবে করেন। বেশিরভাগ সময়ই করি না কিছু, বেশিরভাগ সময় বাগান করি। এখনকার কথা বলছি। কোনো একটা হঠাৎ করে দরকার পড়লো, একটা বই পড়ার ইচ্ছে হলো, পড়লাম। তাও প্রত্যেকদিন পড়ি না, মাঝে মাঝে পড়ি। যেমন রিসেন্টলি হঠাৎ মাথায় ঢুকেছে অষ্টাবক্র মুনি নিয়ে পড়ব, অষ্টাবক্র গীতা। কেন? কারণ রামকৃষ্ণদেবের কাছে বইটা ছিল, এটা আমি টিভিতে কোথাও দেখেছি, মানে ইউটিউবে। এই বইটা অষ্টাবক্র গীতাটা রামকৃষ্ণদেবের কাছে ছিল। তখনও নরেন্দ্রনাথ বিবেকানন্দ হননি, দ্বৈতবাদী ছিলেন। রামকৃষ্ণদেব বলছেন, নরেন তুই এই বইটা পড়, অন্য কাউকে পড়তে মানা করো, অন্যরা পড়বি না। নরেন পড়ে এসে রাগারাগি করে, এটা কি দিলেন আমাকে, এটা তো ভগবানকে অস্বীকার করছে। বলছে ভগবান আর আমি নাকি এক, এটা কি হয় নাকি? মানে ঋষিরা লিখেছে তো পড়, বারবার পড়, দেখতে বুঝতে পারবি। আর ইট হ্যাপেন্ড। নরেন্দ্রনাথ অনেকবার পড়ার পরে যখন বিবেকানন্দ হলেন, তখন গিয়ে অষ্টাবক্র মুনির কথা বুঝলেন। সেটা আমাকে অবাক করে নেই। I was not surprised. নরেন্দ্রনাথ বিশাল ব্রেন, বিশাল। রামকৃষ্ণ ঠাকুরের কাছে এই বইটা কি করতে এলো? ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট বুকস, ভারতের, প্রাচীন ভারতের সমস্ত বইয়ের মধ্যে সবচেয়ে কঠিন বই অষ্টাবক্র গীতা। এটা সম্বন্ধে রামকৃষ্ণ ঠাকুর কি করে জানতেন? তার তো লেখাপড়া নেই। And that stuck me. এই বইটা তো পড়তে লাগবে, এই ব্যাপারে কি করে জানলেন? এই যে জিনিসটা আমি বলি, দ্যাট গিভস ইউ উইজডম। এই যে রিসেন্টলি নোবেল প্রাইজ পেলেন গত বছর ফিজিক্সে, দ্য আইডিয়া, অষ্টাবক্র মুনির আইডিয়াটা এটাই। এটাকে সাইন্টিফিক্যালি ইলাবোরেট করে নোবেল প্রাইজ পেয়েছে। আর এটা উপনিষদের আগের লেখা বই। বাহ, দিস ইজ হোয়াট ইজ ইন্ডিয়া। আমরা যদি ওই বললাম না, বাংলা না জানলে কথাগুলো বোঝা যায় না, আর নিজেকে না জানলে নিজেকেই বোঝা যায় না। অনেকে বলে যে ওয়াই আর ইউ লুকিং ব্যাকওয়ার্ডস। আরে পেছনে না দেখলে সামনে যাবে কি করে? পেছনটা তো জানতে হয় আমার কি আছে। এই না জানাটা একটা আমাদের বিশাল ক্ষতি করেছে, ড্যামেজিং, ভেরি ড্যামেজিং। জানলে পরে সেলফ রেসপেক্ট বাড়ে, দ্যাট ইজ আই থিঙ্ক এ ভেরি বিগ কোয়ালিটি। আরেকটা প্রশ্ন, মানে এটা আমি বলতে পারেন যে আমরা গত কয়েকদিনে বলছিলাম নিজেদের মধ্যেই যে ডক্টর সিনহার একটি সাক্ষাৎকার আমরা নিতে চাই এবং তিনি যদি আসেন তার কাছ থেকে কিছু কথা আমাদের শুনতে ইচ্ছে করে।
ওই নিরিখে একটা প্রশ্ন, এই যে আপনি দ্য ম্যান ডক্টর অশোক সিনহা, দি ব্র্যান্ড ডক্টর অশোক সিনহা, আপনি চাইলে তো একটি সাংবিধানিক পদ বাগাতে পারতেন, আপনি নিজের মতো করে রাজনৈতিক কোনো একটি পদ নিতে পারতেন। কোথাও কি ডক্টর সিনহা এটা আপনার মনে হয় যে ইউর ওন পিপল দে ডিডন্ট ওয়ান্ট ইউ ইন দি এন্টায়ার কমিউনিটি? আমি আরেকটু স্পেসিফিক্যালি আপনাকে বলতে চাই, প্লিজ অ্যালাউ মি, আপনি অনায়াসে আমাদের রাজ্য মন্ত্রিসভার একজন মন্ত্রী হতে পারতেন, আপনি এমনকি সর্বোচ্চ পদটিও হয়তোবা পেতে পারতেন, আপনি হায়ারার্কিতে যে অ্যাটেনশন পেয়েছিলেন বা নিয়মিতভাবে তাদের সঙ্গে সংস্পর্শে ছিলেন, আপনি নিজের কন্ডিশন দিয়ে রাজনৈতিক নানা ফায়দা নিতে পারতেন। আপনি নেননি, আপনি বলেছেন দিস ইজ হোয়াট আই এম, এগ্রিড, এটা নিয়ে আমার কোনো আর্গুমেন্ট নেই। কিন্তু আমার আর্গুমেন্ট হলো বা আমার জিজ্ঞাসা হলো আপনার কাছে, এই যে মাস পিপল যারা আপনাকে পছন্দ করে বা যারা মনে করে যে রাজনীতিতে শিক্ষিত লোকদের প্রয়োজন আজকের ভারতবর্ষে, কারণ আমরা এটা নিয়েও তর্ক বিতর্ক হতে পারে, দুই বিভাজন হবে, একদল বলবে প্রচুর আছে শিক্ষিত লোকজন, আবার অন্যদিকে আমরা দেখি যে রবীন্দ্রনাথের একটি কবিতাও পড়েনি, তিনি কোন একটি বিশাল পদে থেকে প্রত্যেক মানুষকে প্রতিদিন নানা ধরনের জ্ঞান দিয়ে চলেছেন। এই যে একটি মানে দ্বৈত চরিত্র রাজনীতি, রবীন্দ্রনাথের একটা কবিতা শোনার ইচ্ছে ছিল না, এই যে দ্বৈত চরিত্র রাজনীতির, এবং সেখানে আপনার মতো লোকেরা মানে আমাদের মতো অনেকের কাছে হিরোটাই, যে হ্যাঁ আমাদের মতো লোকজনরাই তো রাজনীতি করবেন, তাহলে আমাদের ইন্টারেক্ট করতে সুবিধা হবে বা আমরা আমাদের অভাবের কথাগুলো বলতে পারবো, বোঝাতে পারবো, হয়তোবা তারা বুঝবেন। এখানে আপনি কেন আমাদেরকে বা মাস, আমি আমাদেরকে বলতে চাইছি কমন পিপল, তাদেরকে আপনি কেন ডিপ্রাইভ করলেন? আমি বোধহয় খুব স্বার্থপর, মেবি সত্যিকারের অর্থে স্বার্থপর যেটাকে বলে, আমি খুব স্বার্থপর। And if I ask you that same question again, যে আপনাকে কি আপনারই লোকজন চাইনি যে হি ইজ ভেরি কোয়ালিটেটিভ, তাকে উপরে উঠতে দেওয়া যাবে না? একজনও না, নট ওয়ান্স, কংগ্রেসেও না, এখানেও না, নট ওয়ান্স। এটার কারণটাও বলি, এই যে নর্মালি পলিটিক্সে কি হয়, একজন আরেকজনের বিরুদ্ধে পেছনে লাগে, এটা কখন হয়? when you are competing, যদি কম্পিটিশনে না যান, এভরিবডি নোজ ইউ আর এ সেফ বেট, আপনার পেছনে কেউ লাগে না, আমার পেছনে কেউ লাগে না। এই যে কেউ লেগে থাকলেও জানি না, একদম এটা তো আন্দাজ করে বলছি, লাগে না। এই যে দীর্ঘ অনেকগুলো দশক আপনি নিজেকে একটা রাজনৈতিক দলের মতাদর্শে গড়েছেন, সেই দলে ছিলেন, সেই দলের হয়ে কাজ করেছেন, আমি কংগ্রেস দলের কথা বলছি। One fine morning you feel and you find যে this is not my political party, I need to change the party, এবং আমি অন্য আরেকটি দলের। I did not say I need to change the party, তখন বিজেপি সম্বন্ধে কোনো ধারণা ছিল না, রাজনীতি সম্বন্ধে আমার বিতস্পৃহ হয়েছে। কিন্তু এরা যদি এরকম হয়, এটাতে ঢুকে সময় নষ্ট করার কোনো মানে হয় না। মানুষজন আমাদের কাছে কিছু রেজাল্ট আশা করে, and we are not able to give it because they are playing together. আমরা এখানে এগেইনস্টে খেলছি, ওখানে তারা একসঙ্গে খেলছে। আই কুইট পলিটিক্স এন্টায়ারলি। বিজেপি জয়েন করার গল্পটা তো বললাম আগে, কিন্তু সেটা তো পরে। বিজেপিতে বিজেপি ইজ স্লাইটলি ডিফারেন্ট দেন আদার পার্টি, কারণ এদের একটা বেসিক মতাদর্শ আছে। কংগ্রেসের মধ্যে যেটা একসময় ছিল, এখন এটা পিছনে গিয়ে বলতেও পারবে না। বিজেপি তো সবাই জানে সেটাও না, কিন্তু বেসিক্যালি এদের একটা আইডিয়া আছে। আইডিয়াটা কি আমি বলি, আইডিয়াটা হলো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যাদের কোনো মতাদর্শ আছে, তাদের একটা ইউনিট অফ ইন্টারেস্ট থাকে। ব্যক্তি কাকে বলে? কমিউনিস্টদের কাছে ব্যক্তি হলো সোসাইটি, ইউনিট ইজ সোসাইটি। সোসাইটির মঙ্গল করো, বাকি সব ঠিক হবে। ক্যাপিটালিস্টদের কাছে দ্য ইন্ডিভিজুয়াল, যে ব্যক্তি আছে, সে ইউনিট। ব্যক্তি মঙ্গল করলে, তার নিজের মঙ্গল হলে সঙ্গে সবার মঙ্গল হবে। দুটোতে একটা প্রবলেম আছে। শুধু ব্যক্তির করলে সোসাইটির হয় না, শুধু সোসাইটির করলে ব্যক্তির হয় না। ইটস সিন বোথ কমিউনিস্ট কান্ট্রি এন্ড ক্যাপিটালিস্ট কান্ট্রিতে দুটোতেই প্রবলেম হয়। বিজেপিটা কিন্তু সিস্টেমটা কিরকম, ব্যক্তি, সোসাইটি, এনভায়রনমেন্ট অ্যান্ড স্পিরিচুয়ালিটি, এই চারটা মিলে এদের ইউনিট। ইউসি কমিউনিস্ট কান্ট্রিতে তারা মানে এনভায়রনমেন্টকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিয়েছিল, বিকজ তাদের আইডিওলজিতেই এনভায়রনমেন্টের কোনো স্থানই ছিল না। আরল সাগর হ্যাজ বিকাম অ্যান ডেজার্ট, একদম শ্মশান হয়ে গেছে জায়গাটা। কারণ তাদের আইডিওলজিতে যদি না থাকে, তখন অ্যাক্টিভিটি তো আসে না।
এদের আইডিওলজিতে আছে, মেবি 99% জানে না, কিন্তু যারা জানে তারা কন্ট্রোল করছে। সো ইউ উইল সি দ্য ডিফারেন্স, যে এখানে সোসাইটি স্পিরিচুয়ালিটি, এটাকে অনেকে অন্য অর্থ ভাবে। স্পিরিচুয়ালিটি ইজ নট রিলিজিয়ন, স্পিরিচুয়ালিটিটা ওয়েলফেয়ার। আমাদের যখন হেলথের ডেফিনেশন দেয় তখনও স্পিরিচুয়ালিটি থাকে। হেলথের ডেফিনেশন প্রথমে হেলথ ছিল, অ্যাবসেন্স অফ ডিজিজ, এটা বাড়তে 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 এখন এই চারটা আছে, যে চারটা বিজেপির জন্য আছে, এরকমই চারটা আছে, তার লাস্ট স্পিরিচুয়ালিটি। এই জন্য এটাতে বয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। সামবডি উইল কন্ট্রোল ইট। মেবি যত সময় যায় সবকিছুই নষ্ট হয়, হবে, এটাও হবে, আবার কেউ আসবে আরো বেটার আসবে, হতে পারে, টাইম উইল টেল। আই কোট ডক্টর সিনহা। ডক্টর সিনহা একটি জায়গায় বলছেন, পশ্চিমবঙ্গ বর্দা হিসেবে আমাদের প্রণাম নিয়েছে, ছোট ভাই হিসেবে আমাদের কখনো বুকে আগলে নেয়নি। বঙ্গ নিয়ে এই অভিমান কি আপনি রাজনৈতিক ভাবে পুষে রাখেন? অভিমান করবো কার সঙ্গে? অভিমান না, ট্রুথ, সত্য যেটা সেটা বলেছি। এটা আর কোন রাজ্য নিয়ে আপনার মনে হয় না? শুধু মানে পশ্চিমবঙ্গ নিয়ে এটা কেন? অন্য কোন রাজ্যকে ত্রিপুরার লোকেরা বড় ভাই ভাবে না। ত্রিপুরা নিজেকে ভাবে তৃতীয় ভুবন, বাংলার তৃতীয় ভুবন, বাংলা ভাবে একটা অংশ ভাবে। ত্রিপুরার বাঙালিরা বিশেষ করে, অন্যরা না। ত্রিপুরার বাঙালিরা সবকিছুর জন্য পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে থাকে। পশ্চিমবঙ্গের ছোটখাটো একজন সাংবাদিক এখানে এলে বিশাল মাপের ব্যাপার দাঁড়ায়। দ্যাট ইজ থিং। আমি যদি ইগনোর করতাম তাদের, আমি পাত্তাই দিতাম না তাদের। ইলেকশনের সময় আসতো যে মুখ গম্ভীর করে, সরি সরি, গো টু সামবডি এলস, বাংলা বলতে পারি না, আমি বলতাম বাংলা বলতে পারি না। এনিওয়ে, দ্যাট ইজ ওয়ান পার্ট। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমি বলি, শান্তিনিকেতন কার টাকায় চলত? আমাদের টাকায়। তারা বলে এটা? কোথাও রেফারেন্স আছে শান্তিনিকেতনের? একটা বিন্দু কোথাও রেফারেন্স আছে যে ত্রিপুরা গভর্নমেন্ট সরকারের, ত্রিপুরার রাজকীয় সরকারের বাজেটে শান্তিনিকেতনের বাজেট থাকতো? সেটা মেনশন আছে কোথাও? কোথাও উল্লেখ আছে? কেউ কোনোদিন বলে ওদের? অকৃতজ্ঞ দর্শন। এবং এই অকৃতজ্ঞতার আসে তারা আমাদের মানুষ মনে করে না। এই জন্য আশা নিয়ে তারা এরকম ভাবে না, তারা আমাদের ছোট ভাবে ত্রিপুরাকে। এটা আমি বারবার ফিল করেছি, যাদের আমি এটা পছন্দ করি না। ইফ ইউ ডোন্ট লাভ মি, আই ডোন্ট লাভ ইউ, সিম্পল। আপনি আপনার নিজের মেডিকেল পরীক্ষার ফর্মে লিখেছেন নট ইন ইস্ট ইন্ডিয়া। নট ইন ইস্ট ইন্ডিয়া। এটা কেন? মানে তখন থেকেই আপনি ইউ আর ইনটু অল দিস, যে না আমার এই ভাবনাটা কাজ করেছে? 70s নকশালের সময়টা ছিল ডেস্ট্রয় ইন্ডিয়া মুভমেন্ট। সমস্ত এডুকেশন সিস্টেম ডেস্ট্রয় হয়ে গেছিল ওয়েস্ট বেঙ্গলে। মানলাম, কিন্তু আপনি তো তখন একজন ছাত্র, মানে পড়বেন, তখন আপনি ফর্মে লিখছেন যে নট ইন ইস্ট ইন্ডিয়া। নট ইন ইস্ট ইন্ডিয়া, ইয়েস, আই হ্যাভ রিটেন। আমি জেনে বুঝে লিখেছি এটা। আমি যাবো না ইস্ট ইন্ডিয়া, আমি পড়বো না। আমি এটাই বলছি, মানে তখন থেকে আমি জানতাম তো ব্যাপারটা, আমি বুঝতাম যে ওয়েস্ট বেঙ্গল ইজ ডেড, ওয়েস্ট বেঙ্গল ইজ ডেড, এখানে পড়াশোনা হবে না। আমি একটা উদাহরণ দিই। আমার ক্লাসমেট যে ওয়েস্ট বেঙ্গলে পড়তে গেছিল, থার্ড ইয়ারে পড়ার সময় তার সঙ্গে দেখা, সে এসে আমাকে বলছে, জানিস আমি যখন ছুটিতে বিলুনিয়া যাই ওখানে গিয়ে প্র্যাকটিস করি। তো সেটা কালচার ইজ ডেভেলপড। আর আমি যে কলেজে গেছি, আমার প্রফেসররা, এখনো যারা প্রফেসর আছে, রোববার সন্ধ্যার সময় সাইকেলে করে গ্রামে যায় এখনো। কালচারালি ফান্ডামেন্টালি ডিফারেন্ট, ফান্ডামেন্টাল কালচারাল ডিফারেন্স। আমরা সন্ধ্যার সময় রাস্তা হাঁটতে ভয় পেতাম। কেন? কোনো টিচার যদি দেখা পায় বলবে, আচ্ছা আসো তেরে সাথ মে কौन है, চলো তু যা চাবি লেকে আ, তু যা করকে একটা ঘর খুলে বসে যাবে পড়াতে। এটা হচ্ছে কলেজ। আই ওয়াজ ইন ফ্যামিলির মতো, একটা হোল কলেজ ওয়াজ এ ফ্যামিলি। এটা সম্ভব ওয়েস্ট বেঙ্গলে? অসম্ভব, অসম্ভব। এটা ইস্টে সম্ভবই না। কালচারালি এইসব এডুকেশনাল কালচারের দিকে আমি এটা জানতাম। এই যে আপনি ভারতীয় জনতা পার্টি বলে একটি দলের সঙ্গে এতদিন যুক্ত এবং একেবারে সক্রিয় রাজনীতি করেছেন, পথে ঘাটে ময়দানে বক্তৃতায় আপনি ছিলেন, কখনো এই মানুষটার মনে হয়নি যে এই দলটা করতে গেলে কপালে একটু তিলক, গাড়িতে একটা হনুমানের স্টিকার, গলায় উত্তরীয়, এগুলো পরে রাজনীতি করতে হবে? 1978-এ পাশ করলাম তো, 77 আজকে পর্যন্ত গাড়িতে রেড ক্রস লাগাইনি। ফরগেট অ্যাবাউট আদার থিংস। গাড়িতে রেড ক্রস নেই, বাড়ির সামনে ডাক্তার বোর্ড নেই, আমার বোর্ড কোনোদিন 6 ইঞ্চির বড় হয় না, সাইনবোর্ড ডাক্তারের। গাড়িতে রেড ক্রস নেই এখনো, ইউ ক্যান সি। আমি করি না এগুলো। কেন করেন না? আমার ইচ্ছা, আমার ইচ্ছা করি না। কেন করবো? অন্যরা করে খারাপ না, তারা তো তাদের, আমারটা আমার। দলের কেউ বলেনি কখনো আপনাকে তিলক দিতে বা একটু উত্তরীয় পড়তে বা
স্টিকার লাগাতে? উত্তরীয় তো ওই ফাংশনের সময় পড়তে লাগে, তাদের ফাংশনের সময় পড়ি, ভাস করে সামনে যে আছে দিয়ে দিই। হাউ ডু ইউ ডিসক্রাইব রিলিজিয়ান? আপনি ধর্ম, মানে এই শব্দটা এত ক্লিশে হয়ে গেছে, মানে এত এত উচ্চারিত এবং এত সেকেন্ডে সেকেন্ডে উচ্চারিত, যে আপনি নিজে ডক্টর অশোক সিনহা ধর্মকে কিভাবে ব্যাখ্যা করেন? ছিল ওয়ান ওয়ার্ড ইজ টু অফেন প্রোফেন ফর ইউ টু প্রোফেন ইট। তার ছিল কিটসেবল। আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি রাইট নাও। আমাদের মূল প্রবলেম হলো আমরা ওই যে বলেছি বাংলা জানি না, ইংরেজিও জানি না। রিলিজিয়ান ইজ নট ধর্ম। রিলিজিয়ান মানে টু সাবমিট টু এ পার্টিকুলার বুক। হিন্দুদের কোন বইয়ের প্রতি সাবমিট করতে হয়? একটা হিন্দু নামটাই তো আরোপিত, বললাম সনাতন, সনাতন ধর্ম। সনাতন ধর্ম ইজ নট সনাতন রিলিজিয়ান। আমাদেরটা রিলিজিয়ান না। এটা কনফ্লিক্টটা এসছে যখন রিলিজিয়ান এসে আমাদের মাঝে ঢুকলো, টু সেপারেট আস ফ্রম দেম, আমাদেরটাকে ধর্ম বলতে শুরু করলো। ধর্ম ইজ নট রিলিজিয়ান। সো ধর্ম বললে কিন্তু প্রবলেম থাকে না কিছু, রিলিজিয়ান বললে প্রবলেমটা শুরু হবে। বিকজ রিলিজিয়ান মানে আমারটা বেস্ট, আমি সত্য। ধর্ম এটা বলে না কোনো যে আমি শুধু আমি সত্য। আমি সত্য বলাটা কোনো ভুল নেই, আমি সত্য বলতে কোনো ভুল নেই, শুধু আমি সত্য বললেই ব্যাপারটা মিথ্যা হয়ে যায়। এই দলটিতে আসার পরে, মানে আমি বলছি কংগ্রেস থেকে বিজেপিতে আপনি যখন এলেন এবং কাজকর্ম শুরু করলেন, তখন কি আপনাকে ইডিওলজিক্যালি নিজেকে ট্রান্সফর্ম করার জন্য অনেক বইপত্র পড়তে হয়েছে? কেউ বলেনি, কিন্তু আমি করেছি। কেউ বলেনি। মুরলী রাও একজন এসেছিলেন, সো একাত্ম মানবতাবাদ নিয়ে হি গেভ এ স্পিচ, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। তখন ভালো এই তো গাধা, আমি বুঝলামই না লেকচারটা। তখন বই টই জোগাড় করে পড়লাম, পড়ে এই যে বললাম চারটা মূল আইডিয়া এটাই যে হোয়াট ইজ ইউর এম, তুমি কার জন্য কাজ করতে চাও। এই যে দীনদয়াল উপাধ্যায়ের যে বইটা আছে একাত্ম মানবতাবাদের উপরে, উনি এই জিনিসগুলি এক্সপ্লেন করার পরে বলছেন যে দ্য সলিউশন টু দিস ফর এভরিবডি ইজ টু ফাইন্ড দ্য লাস্ট ম্যান, দ্য পুয়ারেস্ট ম্যান, এন্ড গো ফর হিম। সব দল তো তাই বলে, সব ধর্ম তাই বলে। সব ধর্ম তাই না, সব ধর্ম তাই বলে না। সব ধর্ম সমান কথাটা ভুল। সব রিলিজিয়ান সমান এটাও না। এভরি রিলিজিয়ান ইজ ডিফারেন্ট ইন ইটস ওন ওয়ে। এভরি রিলিজিয়ান ইজ ডিফারেন্ট, বাট দে অলসো সার্ভ হিউম্যানস। पढ़ा नहीं फिर आपने, दे डोंट से सो, ऑल रिलीजियंस डोंट से सो। এগুলি নিয়ে আলোচনা করে একটা কুতর্ক হবে, ইজ নো পয়েন্ট। বাট অল রিলিজিয়ন্স ডোন্ট সে দ্য সেম থিং। অ্যান্ড হিন্দু যেটা আছে এটা রিলিজিয়ানই না, এটা একটা ওয়ে অফ লাইফ। এটা কোনো পার্টিকুলার বই নেই যে এই বইটা পড়তে লাগবে বা এই কাজটা করতে লাগবে। বা আমি তো মন্দিরে যাই না কোনোদিন, সো আমি কি হিন্দু না? যাই না আমি কোনোদিন। কেউ যদি বলে সেই কি বলে এটাকে বেনেভোলেন্ট গড, আই ডোন্ট বিলিভ ইন, যে একজন ঈশ্বর আছেন যিনি সবাইকে আশীর্বাদ করছেন, ভগবান চাইলে দেবেন। নো, ইট ডাজন্ট হ্যাপেন লাইক দিস। বাট ইজ দেয়ার এ ক্রিয়েটর? আই বিলিভ ইট ইজ সো। বিকজ এই যে ডারউইনের থিওরি টিওরি যেগুলি লোকে মানে, এগুলি অ্যাবসার্ড। অ্যাবসার্ড যত থিওরি মানে লোকে, কারণ দে হ্যাভ টু নেগেটিভ দিস থিং, নেগেট গড। এই জন্য ডারউইনকে নিয়ে থাকে। কিন্তু ডারউইনস থিওরি হ্যাজ বিন প্রুভড। এটা একটা মানে সুপারফিশিয়াল জিনিস আন্ডারস্ট্যান্ডিং। এর বাইরে কত দুনিয়া আছে, বিজ্ঞানে কত ডেপথ আছে, মানে কত দূর যাওয়া যায় বিজ্ঞানে, ইটস আনবিলিভেবল। এন্ড ইফ ইউ আর এ সায়েন্টিফিক্যালি মাইন্ডেড পারসন, তখন ইউ ডোন্ট বিলিভ এট অল ইন এনিথিং, বিকজ বিলিভিং মিনস ইউ ডোন্ট নো। আমি বিশ্বাস করি মানে কি? আমার হাত আছে দুইটা, এটাকে আমি বিশ্বাস করি না জানি? জানি না, না, আমি বিশ্বাস করি আমার দুটা হাত। বিশ্বাস তখনই যখন জানি না। না জানলেই বিশ্বাস। তার মানে কেউ যদি কিছু একটা বিশ্বাস করে, সে জানে না। এটা যে ঈশ্বরে বিশ্বাস করে সে জানে না, যে ঈশ্বরে বিশ্বাস করে না সেও জানে না। বিশ্বাস মানেই না জানা। আমি বিশ্বাস করি না, এটাও না জানা। একটু চিন্তনের জায়গা থেকে যদি আপনি উত্তর দেন আমাদেরকে, মানে টু ইফ ইউ এনরিচ আস, আপনার গায়ে কিসের গন্ধ লেগে থাকে? যে পারফিউমটা লাগাই সেটা। আদারওয়াইজ আমি কোনো কিছুতে, আমি বললাম না, আমি গা ভেজাই না, আই কাম আউট ড্রাই।
and that is a capability I appreciate. আমি নিজেকে এটা পছন্দ করি যে আমি যদি বলি যে কালকে থেকে আমি এটা করবো না নাই, আমি চিন্তাও করি না এটা নিয়ে, কেন ছাড়লাম, কেন কি করলাম, আমার মনে আসেও না যে আমি অ্যাক্টিভলি চিন্তা করবো না। ইফ আই কুইট, ফিনিশড, ব্লক, ওভার। ওটা নিয়ে মনে আসেই না আর ঘটনাটা, অন্যের মনে আসে, জিজ্ঞেস করে কে হো গয়া, আপনি লেখালেখি করেন, বই লিখেছেন, যে কোনো লেখক তিনি যখন লেখালেখি করেন তিনি এটাই চাইবেন যে তার বই পাঠক দ্বারা সমাদৃত হোক, পাঠক বইটা পড়ুক। আবার অনেকে এটাও চাইতে পারেন যে না, আমার বই পড়লো না পড়লে নাই, আমি বই লিখলাম, এটাও হতে পারে। আপনি বেশ কয়েকটি বই লিখেছেন, আপনার বইগুলো পাঠক মহলে দারুণ সমাদৃত আমরা জানি। আপনি ডাক্তারি ভাষায় বই লিখেছেন, আবার সাহিত্যের ভাষায়ও বই লিখেছেন। বইমেলা কমিটি, মানে আমাদের রাজ্য সরকারের একটি বইমেলা কমিটি আপনাকে আপনার বইয়ের জন্য পুরস্কৃত করবে, তারা মনোনীত করলেন, পুরস্কারের খবর আপনাকে তারা জানালেন, আপনি তাদেরকে বললেন যে আমার পুরস্কার চাই না, আমি পুরস্কার নেব না। এটা তো জেহাদিরা করে, মানে প্রধানত ধরুন আমি সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে চাই, আমাকে কেউ পুরস্কৃত করলো, আমি পুরস্কার ফিরিয়ে দিলাম। এই দেশ নানা সময় নানাভাবে এই ঘটনা দেখেছে, ইদানিংকালে এই নিয়ে কত তর্ক বিতর্ক হয়েছে, খেলোয়াড়রা পদক ফিরিয়ে দিচ্ছেন ইত্যাদি আমরা জানি। কিন্তু মানে কোট আনকোট একই সরকারের থেকে সরকারি আধিকারিকরা আপনাকে বলছেন বিনয়ের সঙ্গে যে ডাক্তারবাবু আপনার বইটি পুরস্কৃত হয়েছে। মেলা কমিটি, এরকমও না কোনো রাজনৈতিক মঞ্চ আপনাকে বলছে। এই বিনয়গুলো আপনি কেন দেখান? বিনয় না, এটা বিনয় না, অ্যাবসলিউটলি না। এটা আমি একদম সত্যি কথা বলি। এটা ঘটনাটা কি একদম পরিষ্কার মনে হয়, নিজেকে নিজে অ্যাওয়ার্ড দিচ্ছি। কারণ আমি এই সরকারের না থাকলেও সবাই জানে বা ভাবে যে আমি কোয়াইট ইনফ্লুয়েন্সিয়াল, আমি যেটা বলি সেটা হয়, লাইক ইউ সেড, সাংঘাতিক ইনফ্লুয়েন্সিয়াল। তারপর আমি এখানে পুরস্কার পেলাম, কি মনে হবে? বাবা, নিজেই নিজের পুরস্কার। আমি চাইনি এটা। আর মানে এখন দিলে নেবেন, এখন তো আপনি খুব একটা ইনফ্লুয়েন্সিয়াল নন বলে প্রচার আছে। হ্যাঁ, এখন দিলেও নেব না, কারণ এখন আর লিখছিও না ওরকম। তবে একটা কথা বলি, কত বছর ধরে লিখছি? 80। আমার কোনো লেখার কোনো আলোচনা দেখা গেছে কখনো প্রিন্টেড? রিমেম্বার দিস। আমার সাহিত্যের হোক বা মেডিকেল বই হোক, প্রচুর বইয়ের আলোচনা হয় না, নোট? আমার বইয়ের কোনদিন হয়েছে? হয়নি কেউ। মজা বহুত হয় লাইফ में, এটা আছে। কিন্তু আমার একটা বই ডায়াবেটিস প্রায় 15 বছর পশ্চিমবঙ্গে বেস্ট সেলার ছিল, নেভার ডিসকাসড। সত্যি তাই? বেস্ট সেলার ফর 15 ইয়ার্স একটা বই। মেডিকেল বুকসে বেস্ট সেলার বই ছিল আমার ডায়াবেটিসের বই। 9টা না 10টা এডিশন বেরিয়েছে। কোনোদিন কোথাও এটা নিয়ে কোথাও আলোচনা লিখেছে কেউ? না। এগুলি প্রবলেম হয়, এগুলি আছে লাইফে, এগুলি দেখি, হাসি, মজা লাগে। আপনি উদারচেতা, আপনি বারবার বলেছেন যে সরকারে কে আসে, সরকার থেকে কে যায়, আমার কিছু যায় আসে না। মানে আপনি ওপেনলি নানা সময় এই বিষয়গুলো বলেছেন এবং বহুভাবে আপনি নিয়ে আলোচনা হয়েছেন। কিন্তু বামপন্থাকে ক্ষমতাচ্যুত করার জন্য আপনি রাজনীতিতে এসেছেন, এটাও আপনি প্রকাশ্যে বলেছেন। বামপন্থা ক্যান্সার জীবাণুর মতো, এটাও আপনাকে বলতে শুনেছি আমরা, যে ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস এবং এটা ক্যান্সার জীবাণুর মতো। এটার ব্যাখ্যাটা একটু করবেন? কারণ একটা জিনিস দেখুন, যখন কোনো একটা সিস্টেম, একটা নীতি, একটা কমপ্লিট ফলসহুডের উপরে দাঁড়ায়, কমপ্লিট ফলস একটা আইডিওলজির উপরে, অ্যাবসলিউটলি ফলস। আমি 22 বছর বয়সে প্রথম ম্যানিফেস্টো পড়ি। আমি কেরালাতে ছিলাম, রাস্তায় বই পাওয়া যেত। পড়ার পরে আমি বললাম দিস ইজ ননসেন্স। আমি বুঝতে পেরেছি, ওনারা বোঝে না কেন আমি জানি না। ইউসি, এটাতে এত একটা সুন্দর স্বর্গের স্বপ্ন দেখায়, যেটাতে খুব ইয়াং লোকেরা খুব প্রভাবিত হয়। দ্য ড্রিম ইজ সো গুড। থ্যালিডোমাইড নামে একটা ওষুধ একটা সময়ে খুব ফেমাস ছিল। এটা প্রেগনেন্ট মেয়েদের বমি আটকানোর জন্য দিত, আর খুব এফেক্টিভ, এবং এটা ভেরি ফেমাস। সবাই লিখতে শুরু করলো, ডাক্তাররা। 3-4 বছর যাওয়ার পরে যখন বাচ্চাদের দেখা গেল যে যারা যারা যে সমস্ত মায়েরা থ্যালিডোমাইড খেয়েছিল তাদের বাচ্চাদের হাত পা নেই, ভয়ঙ্কর।
সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবীতে ওয়ার্নিং গেল থ্যালিডোমাইড মাদের খাওয়াবে না, ওষুধটা ব্যান করা হলো, স্টাডি হলো। ইট ইজ কল্ড দ্য থ্যালিডোমাইড ট্র্যাজেডি। ফোকোমেলিয়া বলে কেসটাকে, মানে ইয়ের মতো পাকনার মতো হাত পা হয়, হাত পা থাকে না। ড্রাগটা এত ডেঞ্জারাস। একটা ওষুধের বা একটা নীতি পরিচয়টা তার স্লোগানে হয় না, কাজে গেলে পরে রেজাল্টে হয়। সাইড এফেক্ট দেখে তারপরে ওষুধটা ভালো মন্দ সেটা ডিসাইড হয়। ওষুধ ভালো কাজ করতে পারে, সাইড এফেক্টটা কি? ইউ সি দ্য সাইড এফেক্ট অফ কমিউনিজম। কোন দেশ এখানে পৃথিবীতে সবচেয়ে বেশি নরসংহার কে করেছে? ধর্ম না, সবাই রিলিজিয়নকে দোষ দেয়। নো, কমিউনিস্ট। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মেরেছে কমিউনিস্ট। এবং থ্রু আউট হিস্ট্রি যে সমস্ত দেশে কমিউনিজম গেছে, দে হ্যাভ ডিস্ট্রয়েড দ্য কান্ট্রি কমপ্লিটলি। একটা দেশেও তারা সাকসেসফুল হয়নি। আমি একবার, স্যার নাম নেব না, স্যার একজন আমার বামপন্থী স্যার আছেন, আমি বললাম স্যার আপনি তো বিজ্ঞানের প্রফেসর, আপনি বলুন হোয়াট ইজ কল্ড দ্য মেথডস অফ সায়েন্স। মেথডস অফ সায়েন্স মানে কি? যে কোনো একটা কথা আমি বললাম এটা খেলে পরে তোমার পেটে ব্যথা কমবে, ফাইন, বলতেই পারি। এখন এটা কথাটা সায়েন্টিফিক কিনা? আমার যে স্টেটমেন্টটা, এটাকে বলবো অ্যানেকডোটাল স্টেটমেন্ট, একটা হঠাৎ করা স্টেটমেন্ট, একটা অবজারভেশন। কিন্তু এটাকে সায়েন্টিফিক প্রমাণ করতে গেলে এক্সপেরিমেন্ট করতে হবে। আমি একা না, 15 জন 16 জন সায়েন্টিস্ট এক্সপেরিমেন্ট করে তাদের রেজাল্ট কম্পাইল করে যদি মেলে, তাহলে বলবো এটা খেলে পেটে ব্যথা কমে। দ্যাট ইজ 3 স্টেপস: অবজারভেশন, হাইপোথেসিস অ্যান্ড এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টের রেজাল্ট টু বি রিভিউড বাই পিয়ার্স। পৃথিবীর যে সমস্ত দেশে, 144টা দেশে বোধহয় কমিউনিজম গেছিল, কমতে কমতে এখন একটাতে কি দুটোতে আছে। চায়নাতে নেই, কিউবাতে বোধহয় একটু একটু আছে। কোন দেশে এটা সাকসেসফুল? নট ইন ওয়ান, নট ইভেন এ সিঙ্গেল কান্ট্রি ইট ওয়াজ সাকসেসফুল। যখনই ইউসি বিজ্ঞান আরেকটা কথা আছে, ফলসিফায়াবিলিটি। এগুলি বোঝানো, মানে পাবলিকলি বোঝানো কঠিন। ফলসিফায়াবিলিটি মানে কি? যে তুমি যদি যে কোনো একটা থিওরি দেও, এমন যত কন্ডিশন না থাকে যে কোনো কন্ডিশনে আমি এটাকে ফলস প্রমাণ করতে পারবো না। যেমন ঈশ্বর আছেন, ঈশ্বর যাহা করেন মঙ্গলের জন্য করেন। যে কোনো লেমেন তো আপনাকে এই প্রশ্নটাও করবে যে বিজেপি কি অনেকগুলো দেশে, কংগ্রেস কি অনেকগুলো দেশে সাকসেসফুল? অনেকগুলো রাজ্যে তো সাকসেসফুল। আমি কংগ্রেসকে তো বলছি না। কংগ্রেসে যদি ভালো লিডারশিপ আসে, কংগ্রেসে যদি প্রপার করে, কেন হবে না? দে হ্যাভ এ থিওরি, দে হ্যাভ দেয়ার ওয়ে অফ ডুইং থিংস, কেন হবে না? তাদের সমুন্নতি হয়নি? হয়েছে। ইউপিএ এর আমলে হয়নি? 11% গ্রোথ রেট হয়নি তখন? হয়েছে। কিন্তু কমিউনিস্ট কি করেছে দেখুন আপনি, লুক এট দ্য স্টেটস। কেরালা বাস্তবিনে যদি তাদের রেমিটেন্স না আসতো, West Bengal from the first state in India to the last state in India হয়ে গেছে because of this communist, completely destroyed, that you cannot deny. West Bengal, Calcutta was looking like a dead city. Education system সবচেয়ে খারাপ ছিল ইন্ডিয়াতে এদের সময়, সবকিছুতে they have destroyed, destruction. এটা তারা ইচ্ছা করে করছে? নো, থ্যালিডোমাইড ভালোর জন্য যেটা করছে ওটাই খারাপ করছে গিয়ে। That is why thalidomide is dangerous, that is why communism is dangerous. ওই যেখানে যাবে ডিস্ট্রয় ছাড়া কিছু করতে পারবে না। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিকে যদি আপনাকে বলা হয় যে ডক্টর সিনহা 2-3 শব্দে একটু বলুন না, রাজ্য রাজনীতির কি অবস্থা, আপনি কি বলবেন? হাউ ডু ইউ ডিফাইন টুডে স্টেট পলিটিক্স? জল ভেজাবো, চুল ভেজাবো না। Once you leave something, don't go back to that. Even a minor statement will create a major impact. No point. এগুলোতে একবার একটা জিনিস থেকে যদি সরে যাই, সেটা তার ঢুকতে নেই। পলিটিক্সে এই যে আমরা বলি না, মানে হিন্দু মুসলিম, কংগ্রেস সিপিএম, বিজেপি তৃণমূল, তারপর তিপ্রামথা এরা, এই যে দুটো দুটো শব্দ রাজনীতিতে খুব ইন্টারেস্টিংলি জুড়ে দেওয়া হয়, মানে নানাভাবে জুড়ে যায়ও বটে। ধনী গরিব, এই বেলটা ওই বেলটা, এই রকম ভাবে আমরা নানা সময় দেখি যে নেতারা ঠিক আছেন, নেতা কথা বলেন নিয়মিত, বিভিন্ন দলের ওপর মহলের তারা একেবারে দুর্দান্ত একটি সম্পর্ক স্থাপন করেন। কিন্তু আমার মতো যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনেরটা দিনে, তাদের জন্য পাশের বাড়ির কে কি করে রাজনীতি সেটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং লড়াইটা তাদের মধ্যে চলতেই থাকে। আমাদের রাজ্যের কথাই বলছি, ধরুন রাজ্যে নয় কেন, ঠিক কর্ণাটক ইলেকশন হয় না হয়তো, আমি ওইটা একটু শুনতে চাইছি, মানে হাউ ডু ইউ সি দিস? আমি বলছি তো, কর্ণাটক ইলেকশন হয় না,
আমাদের মতো হয় সবকিছু বন্ধ হয়ে গেল, এভরিথিং হয় না। কর্ণাটকে নর্মাল ডে মতো একটা দিন ইলেকশন হয়, সবাই সবার কাজ করছে, কেউ কেউ ভোট দিয়ে এসছে, পিরিয়ড। আমাদের এখানে কেন অন্যরকম? বিকজ অফ দিস পলিটিক্যাল পার্টি। ইসি, আমি একটা অন্যটার নাম নেব না, একটা নাম নিচ্ছি। কমিউনিজম ইজ এ রিলিজিয়ান, ইট ইজ এ পলিটিক্যাল রিলিজিয়ান। এরা ওইভাবেই নেয় জিনিসটাকে। আপনি বলছেন এটাও তাদের জন্য হয়? এটা তাদের জন্য অ্যাবসলিউটলি, অন্য কোথাও নেই এটা। কেরালা, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা ছাড়া নির্বাচনে মানে আগামী দিনে এটা পাল্টে যাবে বলছেন? পাল্টাবে, এরা যদি না থাকে পাল্টাবে, স্লোলি পাল্টাবে। এখন তো মার্ডার টার্ডার হয় না। আগে ইলেকশন মানে কি ছিল? 13 সালে প্রায় 14-15 জন মারা গেছিল, 18 তো মারা গেছিল অনেকজন। এরপর ইলেকশনে একটাও ডেথ নেই। ওয়াই? কারণটা কি? বিহারে আগে ইলেকশন মানে ছিল দাঙ্গা হাঙ্গামা, বিহারে এখন পিসফুল ইলেকশনে একটা ডেথ হয় না। বিহারের মতো জায়গা শুধরে গেছে, আমরা শুধরাতে পারিনি, ওয়েস্ট বেঙ্গল শুধরায়নি। ডক্টর সিনহা, আপনারও তো প্রিয় রাজনৈতিক নেতা নেত্রী আছে, নিশ্চয়ই আছেন, মানে যাদেরকে আপনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, বা আবেগের জায়গা থেকে তাদের রাজনীতিটা আপনার পছন্দ। দেশীয় রাজনীতির কথা বলছি, আপনি রাজ্য রাজনীতির কথা মাথায় রাখতে পারেন। 3-4 জন, দুজনের নাম যদি উচ্চারণ করতে বলা হয় আপনাকে, পলিটিক্যাল লিডার্স হুম ইউ রেসপেক্ট এন্ড লাভ, আপনি কাদের কথা বলবেন? ইভ্যালুয়েশন করতে হয় তার জীবিত অবস্থায় বা তার অ্যাক্টিভ থাকা অবস্থায় কোনোদিন করতে নেই। ইভ্যালুয়েশনটা ওইটা চাটুকারিতা হয়। আমি, আমার মুখ্যমন্ত্রী হোক, আমার প্রধানমন্ত্রী হোক, আমি করলাম, এটা মনে করবে লোকে চাটুকারিতা করছে, এই জন্য করছি। সো ইট ইজ বেটার নট টু টক অ্যাবাউট প্রেজেন্ট পলিটিশিয়ানস, উচিত না এটা। তাহলে ওটার যে লেভেলটা ইউ এক্সপেক্ট ফ্রম মি, ট্রুথ, ওটা আসবে না। এগ্রিড। So it is no point. I will not talk about Modi ji or Manik Shah or anyone. আমি বলবো না। That is another thing. এর আগে যারা ছিলেন, some of them are extraordinary people. Extraordinary এক একজন এক এক ভাবে, এক একজন। আমি মনমোহন সিংজির কথা বলি, তাকে নিয়ে লোকে হাসাহাসি করতো, পার্সোনালিটি নেই, ইয়ে নেই, ও নেই। কিন্তু প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার, ইউ আস্ক মি মেনি টাইমস, আপনি এরকম কেন, আপনি এরকম কেন? আমি বলছি আমি এরকম এই জন্য আমি এরকম, মনমোহন সিংজি এরকম এই জন্য আমি এরকম। মনমোহন সিংজি কি ছিলেন? ওয়ান অফ দ্য মোস্ট লার্নেড প্রাইম মিনিস্টার। প্রজ্ঞা। এন্ড আমরা ছোটবেলা থেকে কি শিখেছি? প্রজ্ঞা কি দেয়? হিউমিলিটি দেয়। ঠিক। লুক এট দিস ম্যান। মানে একটা শায়রি পড়ছিলাম রিসেন্টলি, শুড আই গিভ ইউ, জমানা করনা সকা উসকে কদ কা আন্দাজা। মানে এই ব্যক্তির উচ্চতার আন্দাজা লোকে করতে পারেনি। वो आसमान था मगर सर झुका के चलता था। ঠিক। এই যে ব্যাপারটা, মনমোহন সিং এর এই জিনিসটা, এন্ড হি ইউটিলাইজ। মনমোহন সিং জি আরো বেশি ভালো কাজ করতে পারতেন যদি নরসিমহা রাওয়ের মিনিস্ট্রি, প্রাইম মিনিস্টারশিপে আরো 5 বছর থাকতেন। কারণ থিওরিটিক্যালি ভারতকে গর্ত থেকে বের করে এনেছেন, বামপন্থা থেকে বের করে এনেছেন নরসিমহা রাও আর মনমোহন সিং মিলে। বামপন্থার যে গর্তে ছিল টিল 1991 কন্ট্রোল সোশ্যালিস্টিক রুল, যেটা, এটাতে গাড্ডায় যাওয়া ছাড়া কোনো অন্য কোনো সলিউশন ছিল না। গাড্ডায় যেতেই লাগতো, গেছিল, সোনা বিক্রি করে চলতো দেশ। ওইটা থেকে উদ্ধার পাওয়ার পেছনে এই দুজন, মনমোহন সিংজি আর নরসিমহা রাও, এরা দুজন ছিলেন। সো দ্যাট ইজ ওয়াই ওখানে তার মানে ইকোনমিক্সের প্রাজ্ঞর ব্যাপারটা তিনি জানতেন। এই সোশ্যালিস্টিক ননসেন্সে থাকলে দেশ আর উদ্ধার হবে না। 91-এ উই স্টার্টেড গ্রোয়িং প্রপারলি। এটা প্রেজেন্ট লিডারশিপ অফ দ্য অপোজিশন দে ডোন্ট লাইক, এবং এই জন্য তারা এনাকেও পছন্দ করতেন না, নরসিমহা রাওকেও পছন্দ করতেন না, বিকজ অফ দিস। সেকেন্ড ম্যান শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রী। আউটস্ট্যান্ডিং, মানে ফ্রিডম ফাইটাররা যখন এই অবস্থায় আসেন, আই শুড সে হি ওয়ান অফ মাই গ্রেটেস্ট। তার কথাবার্তা, তার অ্যাটিটিউড, সাচ এ স্মল ম্যান, অথচ সো ব্রিলিয়ান্ট। ইয়েতে আমার মনে আছে সেক্রেটারিয়েটের সামনে ফুল বাগান থাকতো, স্কুলের সামনে ফুল বাগান থাকতো। শাস্ত্রী আসার পরে ধান ক্ষেত হলো, গ্রো মোর ফুড। হু স্টার্টেড? আমরা রাইস এক্সপোর্ট করতে শুরু করলাম বিকজ অফ দিস ম্যান। এখন তো ওয়ার্ল্ডের লার্জেস্ট এক্সপোর্টার অফ রাইস আমরা, বাট দ্য ইনিশিয়েশন ওয়াজ শাস্ত্রীজি। গ্রো মোর ফুড।
অন্যের উপর ডিপেন্ডেন্ট। অ্যান্ড থার্ড, বাজপেয়ী। বাজপেয়ী ওয়াজ অজাতশত্রু একজন মানুষ, ঠিক। অ্যান্ড হি ওয়াজ বিয়ন্ড এভরিথিং। আবার ওই একই কথা, ওই প্রজ্ঞা, মানে দুর্দান্ত পড়াশোনা এবং নানা বিষয়ে তার আগ্রহ। অশোক সিনহাকে কি নিয়ে পিঠ চাপড়ালে তিনি খুশি হন? আমাদের সময় শেষের দিকে আস্তে আস্তে একটু আপনাকে নিয়ে কয়েকটা আমাদের কৌতূহলের প্রশ্ন। কি নিয়ে পিঠ চাপড়ালেই খুশি হয়েছি, ভালো হচ্ছে। পিঠ চাপড়ানোর অধিকার যারা আছে সেই চাপড়ালেই খুশি হয়ে যাচ্ছে। না, তবুও হয় না, মানে আমাকে এটা নিয়ে বললে, আমাকে যদি কেউ পিঠ চাপড়ে বলে যে অনুষ্ঠানটা ভালো সঞ্চালনা করেছেন, ভালো লাগে, ওইটুকু মনে হয় একটা আশীর্বাদ। ওইরকম যদি হয়, ঠিক একইভাবে আপনাকে কি নিয়ে পিঠ চাপড়ালে? পেশেন্ট যদি ঠিক করি, পিঠ চাপড়ায় না ঠিকই, কিন্তু পেশেন্ট যখন এসে বলে ডাক্তারবাবু অনেকদিন কষ্ট পাইছি, এখন ভালো আছি, জিন্দগি বান গেই বলে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। Allow me to ask you a personal question, Dr. Sinha. ইংরেজিতে বলছে, কি জানি ডেঞ্জারাস প্রশ্ন হবে। না না, কিছু না, মানে এই যে আপনার মতো একটা মানে ক্যারিশমা, মানে তিনি অবধারিতভাবে তাকে বহু নারীরা প্রেম হিসেবে দেখেছেন বা চেয়েছেন যে ইস, আমার জীবনে যদি এরকম একজন পুরুষ থাকতেন, এত সুন্দর করে কথা বলতে পারতেন, এত সুন্দর তার জ্ঞান প্রজ্ঞা, দুর্দান্ত একটি পার্সোনালিটি, এইটুকুই যদি কারোর স্বপ্নের নায়ক হন। একইভাবে উল্টোটাও, আপনিও তো বহুবার নিশ্চয়ই প্রেমে পড়েছেন বা বহু নারীকে আপনার পছন্দ হয়েছে। ডক্টর অশোক সিনহা মানে কতবার, আমি সংখ্যার কথা বলছি না, কিন্তু প্রেম কিভাবে এসছে আর কি আপনার জীবনে? অলোকাকে চেনো? হ্যাঁ। অলোকা তোমাকে চেনে? চেনে। না চিনলেই ভালো। না চিনলেই ভালো। এসব প্রশ্ন যদি দেখে তোমাকে ধরবে। না না, একটু মানে আমরা একটু শুনি। উই ডোন্ট ওয়ান্ট নেমস, উই ডোন্ট ওয়ান্ট ইনসিডেন্টস। ক্যারেক্টারটাই এরকম অ্যালুফ। আমার সমস্ত লাইফে, ইভেন স্কুলে থাকতে, উমাকান্তে থাকতে, সবাই যখন রাস্তায় চিল্লাচিল্লি করতো, আমি দূরে সরে হাত এইভাবে করে থাকতাম, মনে আছে, রাগ করতো আমার উপরে। আমি সবসময় অ্যালুফ লাইফে, সবসময় অ্যালুফ থাকি। আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা কোনটা? কিছু ব্যর্থতা সাফল্য আসলে এইভাবে মাপা যায় না। সবকিছু ডাইসি খেললে হবে না, মানে আপনাকে বলতে হবে যে আপনি নিশ্চিত মনে মনে ভাবেন যে এই জায়গাটাতে আমি ব্যর্থ বা এটা আমার হয়নি। এক একটা ইস্যু যদি আমি সাকসেসফুলি করতে না পারি, অনেক সময় বিশেষ করে যদি খুব একটা ইস্যু আমার কাছে আছে, এখনো আছে, আনফরচুনেট আমার ক্যাপাবিলিটি নেই কাউকে বোঝাবো। কারণ আমি যে জায়গায় বড় হয়েছি, যে জায়গায় আমার বাড়ি, যে জায়গায় যা আমার ঠিকানা, ওই ঠিকানার কোনো মানুষ এত বড় একটা কাজ করতে পারবে এটা কেউ বিশ্বাস করে না, এই জন্য এটা হয়নি। ইন্ডিয়ান মেডিকেল এডুকেশন খুব খারাপ অবস্থায় আছে, কারণ আই হ্যাভ এ সলিউশন। কিন্তু এটা নিয়ে আমি মনসুখজির কাছে গেছিলাম, হি ওয়াজ ভেরি হ্যাপি, কিন্তু এরপরে ফলো আপ করেননি। আমি একবার ফোন করবো ভাবছি। মেডিকেল এডুকেশন ইন্ডিয়াতে পাল্টানো উচিত, এটা আমার স্বপ্ন ছিল। আই হ্যাভ প্রিপেয়ার, 15-16 বছর ধরে আমি এটা উপরে কাজ করছি। সলিউশন আছে আমার কাছে, সরকারের 1 টাকা খরচ হবে না, হোল সিস্টেম উইল চেঞ্জ, মতলব ফ্যান্টাস্টিক একটা কাজ হবে। কিন্তু আনফর্চুনেটলি মেডিকেল জিনিসটা এমন যে না ডাক্তাররা এটাকে কিছু করে আর অন্যরা ভাবে এই তো ডাক্তাররা কাম। এটা এরকম ভাবে আছে। সমস্ত ইন্ডিয়ান এডুকেশন পলিসি হ্যাজ চেঞ্জড, ডাক্তার মেডিকেল এডুকেশন পলিসি হ্যাজ নট চেঞ্জ। এটা এখনো 1960s এর লেভেলে আছে। ইট ইজ ব্যাড, মেডিকেল এডুকেশন ইজ ব্যাড। এটাকে চেঞ্জ করার জন্য আমি গেছিলাম, মনসুখজি যখন মন্ত্রী ছিলেন, গেছিলাম, গুড ম্যান, কাগজে নিয়েছেন, পরে এরপরে ফলো আপ করেননি। অন্যরা বুঝবেও না, ইন্টারেস্ট নেবে না, এটা আমার ব্যর্থতা। সুন্দর বললেন, সুন্দর বললেন, কি সুন্দর বললেন, ভেরি নাইস। আমি আপনাকে 5টা অপশন দিই, প্লিজ আপনি আমাকে সিরিয়ালি সাজিয়ে দেবেন এই 5টা। বাবা অশোক, স্বামী অশোক, সন্তান অশোক, নেতা অশোক এবং মানুষ অশোক। লেট মি রিপিট এগেইন, এই 5টাকে আপনি প্রায়োরিটি ওয়াইজ কিভাবে রাখবেন, 1 2 3 4 5 করে যদি একটু সাজিয়ে দেন। আমার ফার্স্ট ইয়ারে একটা কোয়েশ্চেন এসেছিল, সব ইয়ে করে টিকমার্ক করতে না, আমরা ওই, আপনি যেহেতু চিন্তা করতে ভালোবাসেন, আপনি চিন্তা করে কথা বলেন এবং আপনার কথাগুলোর মধ্যে অদ্ভুত দর্শন লুকিয়ে থাকে। তো লেটস সি হাউ ইউ জাজ ইয়োরসেলফ। আই রিপিট, বাবা অশোক, স্বামী অশোক। বাবা 2 নম্বরে, স্বামীটা প্রথমে আসবে, বিকজ দিস আই থিঙ্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন এ ফ্যামিলি। তাহলে ওই 3টে, সন্তান, নেতা এবং মানুষ।
তারা সিরিয়ালে এটা আমি কোনোখানে ছিলাম না, লিস্টে আসবে না। তাহলে এটা 5-এ? 5-এও না, এটা ইজ নট দেয়ার ইন দ্য লিস্ট। আমি নেতা কোনো কালেই ছিলাম না, আমি থাকবো না কোনোদিন নেতা। আমি যখন পলিটিক্স ছিলাম তখনও নেতা ছিলাম না, আমি নেতাগিরি করিনি কোনোদিন, অ্যাবসলিউটলি না। হাউ ডু ইউ সি ইয়োরসেলফ অ্যাজ সন্তান অশোক এবং মানুষ অশোক? সন্তান অশোক খুব একটা ভালো ছিলাম না, মানুষ তো চেষ্টা করি ভালো থাকার। আপনি জীবনে সবচেয়ে বেশি কাকে ভয় পেয়েছেন? ভয়? বাবা মা ছাড়া কাউকে ভয় পাননি? আপনি গত বিধানসভা নির্বাচনে আমরা যখন দেখেছি যে আপনি সুদীপ রায় বর্মনের সঙ্গে লড়াই করেছেন, দাঁড়িয়েছেন, আপনি রাজনৈতিক ভাষণগুলোতে যখন তার হয়ে দাঁড়িয়েছেন, ইউ এর ভেরি ডিফারেন্ট, মানে সেখানেও আপনি অন্যরকম ছিলেন। আপনাকে ওই ব্যক্তি নিন্দা বা তাকে হারাতে হবে বলে ভাষণ দেয়া বা দলের হয়ে এমন কিছু বক্তব্য পেশ করা যেগুলো ওই মানুষটিকে, তিনি যেই হন না কেন, তাকে ছোট করা যায়, সেগুলো আপনি করেননি। এই যে অদ্ভুত একটা মানে ম্যাচিওরিটি। এটা ইফ ইউ হ্যাভ নোটিস দিস, ইউ হ্যাভ নোটিস দ্য আদার সাইড অলসো। সুদীপও সমস্ত নির্বাচনে আমাকে একবারও ব্যক্তিগত আক্রমণ করেনি, একটা নেগেটিভ কথা আমার বিরুদ্ধে বলেনি। উই হ্যাভ এ গুড রিলেশন, ভেরি গুড রিলেশন। এটা রাজনৈতিক না, আমি এক্স্যাক্টলি ওইটাতে একটু আসতে চাইছি, ওই জায়গাটাতে এই কথাগুলো বলার পরে, যে এই ম্যাচিওরিটিটা পলিটিক্সে আজকের জেনারেশনের মধ্যে কিভাবে এলে ভালো হয় বলে আপনি মনে করেন? দ্যাটস মাই কোয়েশ্চেন। এসে আমি প্রথম যে কথা বলেছিলাম, পলিটিক্যাল ম্যাচিউরিটি অনেকের থাকে, এটা লোয়ার লেভেলে ইট ইজ ওয়ার্থলেস, থাকলেও কিছু লাভ নেই। আপার লেভেলে যাওয়ার পরে, যে বাজপেয়ীজি বা ওই ধরনের লেভেলে যাওয়ার পরে, তখন যদি ওই পলিটিক্যাল ম্যাচিউরিটি থাকে, দ্যাট ক্যান বি ইউটিলাইজ। কারণ তাদের ওইটা তখন ধারে কাটে না, ভারে কাটে, তখন ওটা দিয়ে হয়ে যায় কাজ। ওই ভারটা নিয়ে এই ম্যাচিউরিটি ইউজফুল হয়। ওটা ছাড়া লোয়ার লেভেলে, আমাদের মতো লেভেলে, গ্রাউন্ড লেভেলে এই ম্যাচুরিটির কোনো ভ্যালু নেই, অ্যাবসলিউটলি কোনো ভ্যালু নেই। এই ম্যাচুরিটিটা তখনই কাজে আসবে when you are at the top। আপনি যখন দলে ছিলেন ইচ্ছে করেননি এই ভ্যালুগুলো ট্রান্সফার করতে, যে আমার এরকম আছে বা আমি এটা বিশ্বাস করি এগুলো তাদেরও হোক, এরকম মনে হয়নি কখনো? না, আমি এটা বলি কেন, বিকজ আই ডোন্ট বিলিভ ইন দিস। এই ধরনের জিনিস, আমি এটা এই ধরনের জল খাই, তাকেও এটা খাওয়াতে হবে, নো। ইউ আর এ ফ্রি ম্যান। তুমি যদি এই জল খেতে চাও খাও, বোতলের জল খেতে চাও খাও, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট মাইন্ড। অন্যকে আমার ধারণাটা দিতে হবে, এই জিনিসটাই আমি বিশ্বাস করি না। কেউ যদি জানতে চাই, ইয়েস, টুডে ইউ আর আস্কিং, আমি কাউকে গিয়ে বলবো না 3 ধরনের বাঘ আছে, 4 ধরনের, নো। আমার সামনে যদি কেউ ভুল করে, অনেকে ভুল কথা বলে, নোটিস লোকের সঙ্গে সঙ্গে ধরিয়ে দেয় তুমি ভুল বলছো, আমি করি না তো। এই কদিন আগে আসছি ইয়ে থেকে, কাঞ্চনপুর থেকে আসছি গাড়িতে, রাস্তায় হঠাৎ সে আমাকে পেছন থেকে বললো, দাদা। দেখলাম অতনুদা, মানে আমার ইমিডিয়েট বড় ভাই, চেহারা আমার মতো। সেই থট আমি অতনুদা, আপনি আমাকে চিনবেন না, আপনার ভাই আমাকে খুব ভালো চেনে, অশোকদা আমাকে ভালো চেনে। তো আমার অলকা ওখানে ছিল, অলকা ভুল ভাঙে না, কোনো দরকার নেই, এম্বারেস হয়ে যাবে ছেলেটা। So I didn't do it. I allowed him. ভুল ভাঙানোর কি দরকার? সো ইম্পোজ করার দরকার নেই তো, আমি অন্যের উপরে ইম্পোজ করতে যাবো কেন? সে যদি চায় হেল্প, ডেফিনেটলি। হ্যাঁ, একটা জায়গাতে আমি ইম্পোজ করি, ক্লিনিকে বসে, বিকজ দ্যাট ইজ মাই জব। ক্লিনিকে বসে আমি মানুষের কুসংস্কার একদম আপ্রাণ চেষ্টা করি সমস্ত কুসংস্কার ভাঙতে, ধমকাই, বদনামও আছে আমার, ধমকাই, কারণ মাই ইন্টেনশন ইজ টু হেল্প। ওখানে আমি খুব স্ট্রিক্টলি ইয়ে করি। ডক্টর অশোক সিনহা নিজের চোখের জল শেষ কবে ফেলেছেন? When did you cry last? I cry every day. Why? আমার ল্যাক্রাইমাল জ্ঞানটা এরকম, আমি যদি আমার সামনে যদি এখনো কেউ ভালো গলায় খুব সুন্দর গায় গান, পারফেক্ট রেন্ডিশন যদি হয়, আই উইল গেট টিয়ার্স। এটা নিয়ে প্রথম লজ্জা পেতাম, যে চোখের জল তো মেয়েরা ফেলে। তারপরে খুঁজে পেতে দেখলাম না, বিদ্যাসাগরের চোখের জল ফেলতেন। সো বিং স্ট্রং হ্যাজ নাথিং টু ডু উইথ টিয়ার্স। কিন্তু সত্যিকারের চোখের জল আমার এসেছিল 2018 নির্বাচনের রেজাল্টটা যখন বেরোলো, কনফার্ম হলাম, তখন ওই গেটে আই গেট টিয়ার্স, জেনুইন টিয়ার্স, আনন্দের।
ওই তখন ফোন করলাম, सुनील जी अब क्विट करते हैं, हो गया ना मेरा काम। देयर आर टीयर्स। এমনিতে এখনো ভালো গান শুনলে আমার চোখে জল আসে, কেউ ভালো কথা বললেও আমার চোখে জল আসে, অনেক সময় বাচ্চাদের দেখলেও চোখে জল আসে, আনন্দে ভালো লাগে। আই এম নট অ্যাশেমড অফ দ্যাট। ডক্টর সিনহা প্লিজ বলবেন না যে এটা মানে অবান্তর প্রশ্ন, এটা তো আমি বলেই দিয়েছি এগুলো কিছু হবে না, কিন্তু স্টিল আমরা জানতে চাই যে ধরুন আপনি কোনো একদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, কাল্পনিক একটি প্রশ্ন, হতেই পারে, রাজনীতিতে সব হয়, আমরা এটাও শুনি নিয়মিতভাবে, এমনটা হতেই পারে আপনি কোনো একটি রাজনৈতিক দলে যোগদান করেছেন বা এই দলেরই হয়ে আপনি হঠাৎ করে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। যদি আপনাকে বলা হয় যে দুটো নীতিগত সিদ্ধান্ত পাল্টাতে হবে আমাদের রাজ্যে, দুটো পলিসি ডিসিশন আপনি প্রথম ক্যাবিনেটে নেবেন, ডক্টর অশোক সিনহা বিং দ্য চিফ মিনিস্টার, তিনি নিজে মনের মধ্যে কি ভাবেন বা লালন করেন যেটা তিনি প্রপোজ করবেন? মিনিস্টারটা ইজ নট দ্য ইস্যু। ইস্যু ইজ আমি কি চিন্তা করি, হোয়াট শুড বি ডান। ওই আর কি, সেটা তো আপনার জন্য একটা ক্ষমতা হলেই সেগুলো আপনি পাল্টাতে পারবেন না। ক্ষমতা না থাকলেও তো এটা মনে থাকে। ইউ সি, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ, তাহলে এই শর্ট টার্ম চিন্তাতে হয় না। একটা রাজনীতিবিদ আর একটা স্টেটসম্যানের ডিফারেন্সটা কোনখানে? স্টেটসম্যান থিংকস ইন অ্যাডভান্স অ্যাবাউট দ্য ফিউচার। দেশকে কোথায় নিয়ে যাব সেটা আজকের জন্য না, শুধু 100 বছর পরে আমার দেশ কোথায় যাবে সেটা একটা স্টেটসম্যানের চিন্তা করতে লাগে। আমাকে যদি একটা কাজ দেওয়া হয়, একটা কাজে আমাকে যদি বলে করতে, আই উইল ইমপ্রুভ দ্য এডুকেশন। মানে এডুকেশন ইমপ্রুভ করলে মানে কি? নাথিং। আমি বলবো প্রথমে শিক্ষকদের সম্মান দিতে শুরু করো। তো আমার বন্ধু একজন বলছিল, কোন শিক্ষক? এই এই শিক্ষকেরা পড়াশোনা জানে না, পড়ায় না। সেটা ইস্যু না, ইস্যু এটা না। ইস্যুটা হলো ইউ ডোন্ট নো হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমাদের গ্রামে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি, একটা স্কুলে 5টা ক্লাস, একজন টিচার। এই ভদ্রলোক সুইপারের কাজও করতেন, টিচারও ছিলেন, হেডমাস্টারও ছিলেন, সবকিছু। এই সকালবেলা এসে ভদ্রলোক সব কিছু করে, 5টা ক্লাসে হোমওয়ার্ক দিয়ে এই করে সেই করে, সারাটা দিন টায়ার্ড হওয়ার পরে সন্ধ্যার সময় যখন বাড়ি যেতেন হেঁটে হেঁটে, রাস্তায় যার সঙ্গে দেখা হতো সবাই হাত জোর করে বলতো, নমস্কার স্যার, নমস্কার মাস্টারমশাই। গ্রামের লোকেরা, তার মাইনেটাতে হয়ে যেত। ইফ ইউ গিভ রেসপেক্ট, ম্যান বিকামস রেসপেক্টেবল। রেসপেক্টেবল ম্যান দেখে আমি রেসপেক্ট করবো এটা না, তুমি যদি রেসপেক্ট করো তবেই সে রেসপেক্টেবল হবে। এটা 100% ট্রু। এটা করতে লাগে টিচারদের জন্য। শিক্ষকদের সম্মান দেওয়া শুরু না করলে শিক্ষা ব্যবস্থায় যাই করো না কেন কিছু লাভ হবে না। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এইসব জায়গায় টিচারদের ক্যারেক্টার নষ্ট করেছে পলিটিক্যালি, এবং এই ডিস্ট্রাকশন অফ দেয়ার সোশ্যাল স্ট্যাটাস, স্ট্যান্ডিং। আমার তো মনে আছে ছোটবেলার কথা, মনে আছে প্রিন্সিপাল, এমবিবি কলেজের প্রিন্সিপাল চিফ মিনিস্টার ডাকতে সাহস পেতেন না। কি পদ ছিল, কিন্তু লেকচারার ছিলেন। আমি নিজে শুনেছি তার কথা ইয়েকে বলতে, যে আমি তো ভাই লেকচারার, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারিনি, তবু তো প্রিন্সিপাল। ওই প্রিন্সিপাল কি সম্মান পেতেন ত্রিপুরা রাজ্যে? চিফ মিনিস্টার কি সম্মান করতেন? এই সম্মান করা থেকে সিএম এর সম্মান কমেছিল, শিক্ষার সম্মান বেড়েছিল। এই জিনিসটা করতে লাগে। ইউ হ্যাভ টু রেসপেক্ট টিচার্স, অ্যান্ড উই সিম্পল একটা স্টেপ। বৈদিক কালে বা মহাভারতের কালে শিক্ষকদের, ব্রাহ্মণরাই শিক্ষক হতো। এই জন্য বলতো বেদ ব্রাহ্মণের সেবা। বেদ ব্রাহ্মণ মানে এডুকেশন সিস্টেমটাকে হেল্প করা। যুধিষ্ঠির যখন বনবাসে গেলেন প্রথমবার, 1 মাস পরে বিদুর যখন দেখা করতে গেলেন, প্রথম প্রশ্ন যুধিষ্ঠির করেছিলেন, দুর্যোধন বেদ ব্রাহ্মণের সমাধান করছেন তো? দ্যাট ইজ অ্যাবাউট দ্য স্টেটহুড। এক্সেলেন্ট। আমরা ছোট্ট একটা র্যাপিড ফায়ার খেলি। আমরা একেবারে শেষ লগ্নে এই সাক্ষাৎকারের, দেখতে দেখতে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় কেটে গেল। আমি আপনাকে দুটো অপশন দিতে চাই ডক্টর সিনহা, এবং প্লিজ আপনি কোনো অপশনে গিয়ে বলতে পারবেন না, শর্ত একটাই এই খেলার, যে না ব্যাপারটা এরকম বা এটার কোনো এক্সপ্লেনেশন হবে। Yes, no. ইউ হ্যাভ টু চুজ এনি ওয়ান। মাছ না শুটকি? মাছ। গান না বই? গান। রুটি না ভাত? রুটি। ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। সত্যজিৎ না ঋত্বিক? সত্যজিৎ। উত্তম না সৌমিত্র? উত্তম। মা না বাবা?
না, সকালের চা না বিকেলের চা? সকালে একটা, ডেফিনেটলি, এটা বলতেই বাধ্য। ফুল না মধু? ফুল না মধু? ফুল। ধর্ম না রাজনীতি? এখানে বলতে বাধ্য হচ্ছে, ধর্ম মানে কোনটা? রিলিজিয়ন? রিলিজিয়ন। রাজনীতি। ব্যাট না বল? ব্যাট। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? আই রিয়েলি ডোন্ট কেয়ার। ফুটবলের কোনোকালই ইন্টারেস্ট ছিল না, এটা ওয়েস্ট বেঙ্গলের খেলা। সমুদ্র না পাহাড়? সমুদ্র। কুয়াশা না রোদ? কুয়াশা। দেওয়াল লিখন না স্লোগান? দেয়াল লেখেন ইন দ্য ব্রডার মিনিং। বিজয় মিছিল না ব্লু প্রিন্ট? ব্লু প্রিন্ট, অলওয়েজ। নীল না সাদা? সাদা। গেরুয়া না লাল? গেরুয়া। শেষ প্রশ্ন আজকের এই সাক্ষাৎকারের, কাল্পনিক প্রশ্ন, এবং প্রশ্নটিকে আপনি প্লিজ নেগেটিভলি নেবেন না, দোহাই আপনার। আপনার নিথর শরীর, আপনি শুয়ে আছেন, মানে আপনার প্রাণহীন একটি শরীর, চারপাশে লোকজনের ভিড়, সবাই শেষবারের মতো ডক্টর অশোক সিনহাকে দেখতে চাইছেন। আপনার ভক্তরা আমাকে মার্জনা করবেন আমি নিশ্চিত, এটা শুধুই একটি মানে মনের কথা জানার প্রশ্ন। এবং তারা প্রত্যেকেই দেখতে চাইছেন যে বহু চর্চিত, বহু আলোচিত, তাদের প্রিয়, কারোর কাছে নেতা দাদা, কারোর কাছে ডক্টর সিনহা, কারোর কাছে ডাক্তারবাবু, এবং রাজনৈতিক অনেক নেতা নেত্রীদের কাছে আমাদের চালিকা শক্তি অশোকদা, অশোকবাবু, কারোর কাছে আমাদের শত্রু অশোক। এই যে আপনি শুয়ে আছেন এবং অনেকে এসে সেখানে চোখের জলে, মনে মনে গালাগালিতে বা গলাগলিতে আপনাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন, আপনি তাদের জন্য কি বলছেন, বা নিজেকে নিজে সেদিন সেই মুহূর্তে কি বলছেন? উপনিষদের কথাটা দেখো, যা ঘটছে আসলে কিছুই ঘটছে না, যা দেখছো তুমি কিছুই দেখছো না। তুমি শুধু যদি নিজেকে সাক্ষী ভাবো তাহলে তুমি সাক্ষীও না, তুমি শুধু তুমি, তুমি আর কিচ্ছু নও, শুধু তুমি আছো। তোমার এক্সিস্টেন্সও নেই, তোমার নন এক্সিস্টেন্সও নেই। ওয়ান্স ইউ রিয়েলাইজ দিস, এগুলি ম্যাটার করে না, অনেস্টলি ম্যাটার করে না। ডক্টর সিনহা, ইট ওয়াজ এ লার্নিং, থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভীষণ ভালো লেগেছে আপনার সঙ্গে কথা বলে। আপনারা যারা আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যুক্ত ছিলেন, আপনারা আপনাদের মতো করে নিশ্চয়ই ডক্টর অশোক সিনহাকে কাছ থেকে অনুধাবন করবেন, এবং ঠিক এইভাবেই হয়তোবা অন্য কোনো একদিন আরো অনেক প্রশ্ন যেগুলো বলা হলো না তাকে, তার কাছ থেকে জানা হলো না, সেগুলো নিয়ে চর্চা হতে পারে। আজ এ পর্যন্তই, পরের আয়োজনে দেখা হবে। নমস্কার।